আমরা যারা তান্ত্রিক, হ্যাঁ, বলতে কোথাও দ্বিধা নেই, এটার একটা বিকৃত রূপ আমরা কিন্তু সমাজের সামনে সেটাও দিয়েছি। নানান রকম ইত্যাদি ইত্যাদি বাজে কাজ, মানুষকে মেরে দেওয়া। যে সৃষ্টি করছে সেই একমাত্র কিন্তু মারতে পারে, একমাত্র তারই অধিকার আছে। যে ঈশ্বর যেমন সৃষ্টি করছে হচ্ছে যে দিনটা, সেটা হচ্ছে খুব গ্রেডি মেয়েরা, খুব বলতে কোথাও দ্বিধাদ্বন্দ্ব নেই আমার, এত লোভী হয়ে গেছে যে ভালোবাসাটা কোথাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানেই ভালোবাসার মধ্যে ব্যাংক ব্যালেন্স আসছে, বাড়ি আসছে, গাড়ি আসছে, নানান রকম পার্টি, নানান রকম ক্লাব, কোন ক্লাবের মেম্বার তুমি তার উপরে তোমার স্ট্যাটাস ডিপেন্ড করছে। হ্যাঁ। খাবার দেখে তো আসাটা স্বাভাবিক না। এবং উনি যখনই খাচ্ছেন, খেতে বসছেন, ভাতটা মাখছেন, কিন্তু ওনার সামনে ভিজুয়ালাইজ হচ্ছে যে নোংরা কিছু পড়ে রয়েছে এরকম, সেটা আমি খাচ্ছি। ওটা ভেবেই না উনি আর খেতে পাচ্ছেন না। মানে এরকম ভাত থালায় ভাত নিচ্ছে, করছে দীর্ঘদিন বলছে। এবার আমাকে যখন ছবি দেখালো, দেখ আমি বিশ্বাসই করলাম না এই ভদ্রমহিলার চেহারা এরকম কি করে থাকে। আমি মানে ব্যাপারটা এইবার এইরকম হওয়াতে, মানে এই যে বান মারা, বান কি তুমি এরকম ভাবে রামের মতো তীর ছুড়বে, অন্যের গায়ে গিয়ে লাগবে? বান মারা মানে অনেকের দৃষ্টিতে এরকম। ওই পুতুলটা নিয়ে ওইটাকে প্রাণ প্রতিষ্ঠা করে, মানে যার প্রাণটা প্রতিষ্ঠা করবে সেই মুহূর্তে সে কিন্তু অসুস্থ ফিল করবে। হ্যাঁ, এটা না আমার মানে আমার নিজের পরিবারেতে হয়েছিল, আমার খুব নিকট একজনের সাথে হয়েছিল। কি মানি অ্যাট্রাক্ট, কর্পূর কর্পূর জ্বালালে নাকি মানি অ্যাট্রাক্ট হয়ে যাবে। তাহলে তো ভাই আমি বাড়িতে কিলো কিলো কর্পূর জ্বালাবো, আমারও প্রচুর অর্থের দরকার, আমি কিলো কিলো কর্পূর জ্বালিয়ে আমি মানি অ্যাট্রাক্ট করবো। এই যে অনেকে আমরা সূর্যার্ঘ্য দিই, এটা একটা খুব বড় রেমেডি, খুব বড় রেমেডি। ধরো তুমি ভীষণভাবে নেম ফেম চাইছো, ভীষণভাবে নেম ফেম চাইছো যে আমি এই কাজটা করছি, এটা সান এরিয়ার চতুর্দিকে আমার নামটা ছড়িয়ে যাক। হ্যাঁ, তা সেই স্নান করে উঠে ভেজা কাপড়ে আমি ইয়েতে করে তামার পাত্রে, মানে তামার ঘটি করে আমি সূর্যের দিকে জল দিলাম, তাতেই যে আমার সেটা যে সূর্যার্ঘ্য, এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। ভগবান তুমি আমাকে অর্থ দাও, অর্থ দাও। আরে ভাই, কুবেরজি অর্থ দেয় না। কুবেরজি হচ্ছে কি রাক্ষস এক প্রকারে, যে ধনকে আগলে রাখে। তুমি কোনো কুবেরের চেহারা যদি দেখো, তার মধ্যে কোথাও দেব বা দেবী তুমি চেহারার মধ্যে পাবে না। তার চেহারার মধ্যে থাকবে একটা এমন আকৃতি যে সে হচ্ছে অনেকটা ওই রাক্ষস টাইপের। তুমি বুধবার করে তুমি 11 বার গণেশকে তুমি দুব্য দাও এবং গণেশের বীজ মন্ত্র বলে তুমি দাও বুধবার করে। এইটা দাও এবং একটা বা দুটো লাড্ডু দাও, তোমার ক্ষমতা মতো, তোমার যেটা ক্ষমতা হবে দাও। তোমাকে কোনো ঈশ্বর আমাদের বলেনি কারি কারি লাড্ডু দে, মন্ত্রটা চলবে। সেই মন্ত্রটা যতক্ষণ চলবে ততক্ষণ তুমি ওই জিনিসটা তুমি দক্ষিণ দিকে রেখে দাও, দিয়ে তারপরে তুমি তোমার বাড়িতে কাজ করো। যদি তোমার মনে হয় ওরে বাবারে কানে লাগছে এই মন্ত্র, এরকম সাউন্ড কমিয়ে দাও, কিন্তু চালাও। তো নমস্কার, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই আপনাদেরকে। সরি, যারা আপনারা ভাবেন যে লক্ষ্মী এবং গণেশ এনাদেরকে পুজো করলে আপনার ঘরের মধ্যে সবসময় টাকা পয়সা থাকবে, তা কিন্তু হয় না। সত্যি কি তাই? মানে বছরে একটা দিন যদি আমরা এরকম করি, তাতে যদি এরকম হয়ে যায়, তাহলে তো সবাই বড়লোক হয়ে যেত। তার জন্য আজকে এই পডকাস্টে, এবং হ্যাঁ, আমাদের যিনি গেস্ট আছেন দেবযানী ম্যাম, তিনি আজকে আমাদেরকে বলবে প্রতি সপ্তাহে একটা দিনে আমাদের দরজার সামনে একটা পাতা ঝোলাতে হবে। সেটা কোন পাতা, সেটা আপনাকে দেখতে হবে পুরো পডকাস্টটা। সব কিছু তো আমি প্রথমে বলবো না। তার সাথে সাথে বানমারা একটা খুব বড় ঘটনা, এবং সেখানে তিনি কিভাবে একটা পার্সনকে কিভাবে রেস্কিউ করেছেন, এবং তারপর যে আমরা পুরীতে যাই, পুরীতে গিয়ে আমি জগন্নাথ দর্শন করি, সে আধ্যাত্মিকতার ব্যাপারও আজকে আমরা জেনেছি। আমি অনেক কিছু বলতে চাই না, এর কারণে যে আপনারা পুরোটা দেখবেন না, তাহলে এখান দিয়ে শুনে শুনে নিয়ে যাবেন। যাই হোক, আমি একটু মজা করলাম আপনাদের সাথে, এবং ম্যাম যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা ব্লিঙ্ক করছে, আপনারা যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে এরকম তথ্য দেওয়ার জন্য, তার জন্য আসতে পারেন। বা কোনো রকম স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, বা কোনো রকম চাইছেন যে কি প্রমোশনাল কাজ করতে চাইছেন, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট
ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভীষণ ভালো। তুমি কেমন আছো? এই চলছে ম্যাম। আমাদের আজকে যে পডকাস্টটা হবে, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো ম্যাম, বান মারাটা যে একটা বাজে কাজ, হুম। সেটা নিয়ে কোনো ঘটনা বা কিছু যদি বলতে চান, যদি রাখতে পারেন খুব ভালো হয়। প্রথম কথা আমি বলি যে তোমার সাথে যখনই কোনো পডকাস্টে আমি বসি, আমরা হয়তো অডিয়েন্স জানে না যে আমরা স্ক্রিপ্ট করে বসি না। না, হ্যাঁ, যতবার স্ক্রিপ্ট হয়েছে অফ দ্য স্ক্রিপ্টে আমরা গিয়ে কথা বলেছি। কথা বলেছি। এক্স্যাক্টলি। আজকেও সেই সেম ব্যাপারটাই হচ্ছে যে আমি টপিকটা নিয়ে বসেছি, যেটা বানমারা নিয়েই বলবো, ওকে। আর তুমি কোশ্চেনটা করেছো, কিন্তু আমি জানি না তুমি কি বলবে, আর তুমি জানো না আমি কি না, আমরা বলবো। এরকম রাখি না, কারণ কখন রাখি না। কি হবে কি বলবো সেটা। একদম একদম। তো তুমি যখন বললে, দেখো বা সায়েন্সের জামানা এখন, হ্যাঁ, সবাই আমরা কিছু শুনলেই ভাবি এটার সাথে ওটা লিঙ্ক, একটা কোনো কানেকশন, কিন্তু এই যে বান মারা এই ব্যাপারটাকে না আমিও খুব একটা করতাম না, মানে বিশ্বাস বলো বা খুব একটা গুরুত্ব দেওয়া, আমি এটার অতটা বেশি করতাম না, কিন্তু লিটারালি যে মানুষ মানুষের ক্ষতি করার জন্যই তো এই জিনিসগুলো করা। এগুলো যেমন হচ্ছে তন্ত্রের একটা কালো দিক। হ্যাঁ, তন্ত্রের একটা কালো দিক। তন্ত্র জায়গাটা হচ্ছে ভালো জায়গা, যেখানে আমি তোমাকে সুস্থ রাখবো, তোমার শরীর, তোমার মন মানসিকতা বিকশিত হবে, তুমি পূজা অর্চনা করবে, তুমি হেলদি মাইন্ড হেলদি বডি তোমার থাকবে, তোমার বাড়ি হেলদি থাকবে, বাড়ির মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, তোমার বাড়ির লোকজন, তোমার আয় উন্নতি হবে, এগুলোই সাপোর্ট করে এসেছে কিন্তু তন্ত্র। কিন্তু আমরা যারা তান্ত্রিক, হ্যাঁ, বলতে কোথাও দ্বিধা নেই, এটার একটা বিকৃত রূপ আমরা কিন্তু সমাজের সামনে সেটাও দিয়েছি। নানান রকম ইত্যাদি ইত্যাদি বাজে কাজ, মানুষকে মেরে দেওয়া। যে সৃষ্টি করছে সেই একমাত্র কিন্তু মারতে পারে, একমাত্র তারই অধিকার আছে, যে ঈশ্বর যেমন সৃষ্টি করছে, আমি জানি সেটার একটা মাধ্যম থাকে, ঈশ্বর তো আর ওপর থেকে ফেললো নিচে, সে দাঁড়িয়ে গেল পায়ে, এরকম না, কিন্তু সবকিছুরই একটা মাধ্যম মিডিয়া হয়ে আসছে, তো সেখানে ঈশ্বরের মাথার ওপর দিয়ে গিয়ে আমরা কিছু করতে পারি না। কিন্তু সেই জায়গাতেও আমাদের এই তন্ত্রের মাধ্যমে কতগুলো কালো কাজ যারা করে, মানে নেগেটিভ কাজ যারা করে, ধরো এখানে আমি বললাম যে বশীকরণের কথাটাও যদি আনা যায়, আমি বুঝতে পারছি এখানে বান মারার টপিকটা আমি আলোচনা করব, নিশ্চয়ই ম্যাম, নিশ্চয়ই। একদম করব, এটা মাথায় আছে। কিন্তু এই যে বশীকরণ জায়গাটা না, অনেকে বলবে বশীকরণ তো বাজে কাজ। ডিপেন্ড করছে তুমি কার ওপরে করছো। আজকে ধরো আহ, কারোর একজনের স্বামী, তার বাচ্চার বাবা, সে কোনো অন্য মহিলার প্রতি আসক্তি হলো, মানে তার তো সংসারটা ভেঙে গেল, সে সেই জায়গাতে চলে গেল, তো সেই জায়গা থেকে আমি তাকে বাঁচিয়ে তার বউয়ের কাছে তার সংসারে ফেরত নিয়ে আসছি, সেটা কিন্তু নেগেটিভ কাজ হবে না, সেটা কিন্তু পজিটিভ কাজ হবে। সেই বশীকরণ কিন্তু 100% পজিটিভ হবে, কারণ একটা সংসার ভাঙার জায়গা থেকে আমি তাকে বাঁচিয়ে তার ঘরে নিয়ে চলে আসলাম। কিন্তু এক্ষেত্রে আবার কালো দিক যেটা বলা হয়, সেটা হচ্ছে যে ধরো কি বলবো, মানে কেউ আছে যে সংসারের মধ্যে হঠাৎ করে তার অফিসের কোনো কলিগের সাথে ভীষণ রকম ভাবে দহরম মহরম হয়ে, তার সাথে অফিসের কাজে যাচ্ছি বাইরে বলেছে, এগুলো আমাদের কেসের মধ্যে প্রচুর কেস আসে আমাদের চেম্বারে। তো এইগুলো হচ্ছে সেইটা যেমন নেগেটিভ কাজ। হ্যাঁ, যে কারণ হচ্ছে আমি একটা মেয়ে, সে হঠাৎ করে বললো আমি না আমার অফিসের বসকে খুব ভালোবাসি, আগেই দেখতে হবে বসের বউ আছে কিনা, বসের বাচ্চা আছে কিনা। তা তার যখন সুস্থ একটা সংসার আছে, তুমি সেই ম্যারিড লোকটাকে ভালো কি করে ম্যারিড লোকটাকে ভালোবাসো না, তাহলে ম্যারিড লোকটার পয়সাকে তুমি ভালোবাসো, পজিশন। পজিশনটাকে ভালোবাসো, যে এই লোকটাকে বিয়ে করলে পরে আমার একটা ফ্ল্যাট হতে পারে, এই লোকটাকে বিয়ে করলে পরে আমার ভালো ব্যাংক ব্যালেন্স হতে পারে, আমার একটা ভালো গাড়ি হতে পারে, আমি স্ট্যাটাসে অনেকটা হাই লেভেলে যেতে পারি। এখন হচ্ছে যে দিনটা, সেটা হচ্ছে খুব গ্রিডি মেয়েরা, খুব বলতে কোথাও দ্বিধাদ্বন্দ্ব নেই আমার, এত লোভী হয়ে গেছে যে ভালোবাসাটা কোথাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানেই ভালোবাসার মধ্যে ব্যাংক ব্যালেন্স আসছে, বাড়ি আসছে, গাড়ি আসছে,
নানান রকম পার্টি, নানান রকম ক্লাব, কোন ক্লাবের মেম্বার তুমি, তার উপরে তোমার স্ট্যাটাস ডিপেন্ড করছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ভীষণ রকমভাবে এই জিনিসগুলো কিন্তু অনেক বহুকাল আগে যদি তুমি পিছিয়ে যাও তাহলে কিন্তু ভালোবাসাটা নিখাত ভালোবাসাই ছিল, সেখানে একটা স্ট্রাগল করে দাঁড়াতে হয়েছে, সেই জায়গাটা কিন্তু এখন নেই। যাই হোক, আমি আউট অফ টপিক চলে যাচ্ছি। যেটা হচ্ছে যে বান মারাটা যখন তুমি বললে, আমি তোমাকে আমার লাস্ট একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করছি। যেটা আমার কাছে একটা কেস আসে আমার চেম্বারে, যে ভদ্রমহিলা একজনের থ্রু আমার কাছে আসে। সে আমার কোনো গুগল, ফেসবুক, ইউটিউব কিচ্ছু না দেখেই সে একজন, তাকে তার সমস্যার সমাধান হয়েছে, সে বলেছে তুই এর কাছে, এনার কাছে যা। তো সেই রকম ভাবেই আমার কাছে আসে। তো এসে আমাকে বলে যে এরকম নানান রকম সমস্যা, হ্যান ত্যান। কি ব্যাপারটা কি, এবার সেই ভদ্রমহিলার বাড়িতে, মানে যেখানে মা বাবা থাকে, আর ভাই অফিসের কাজে বাইরে থাকে, ভাইয়ের বউ আর বাচ্চা থাকে, মানে শাশুড়ি, বৌমা আর বাচ্চা, শ্বশুর, এরা থাকে। আর মেয়ে থাকে জাস্ট দুটো বাড়ি ক্রস করে, পাশেই একটা ফ্ল্যাট কিনেছে, মেয়ে সেখানে থাকে, কারণ মেয়েরা চাকরি করে। তো মেয়ের বাচ্চা মায়ের কাছে রেখেই মেয়ে চলে যায়। আর মা বা ভীষণ শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ, খুব শরীর খারাপ, মা কিছুতেই ঠিক হচ্ছে না, খুব সামান্য, মানে রান্নাঘরে রান্না করতে করতে, মানে চাকুতে কিছুভাবে হাতটা কেটে গেছিল, চাকুতে। তো আমরা যারা রান্নাঘরের কাজ করি, তারা চাকু বা বটি যেটাই আমরা ইউজ করি না কেন, হাত আমাদের অল্প বিস্তর সবারই কাটে। আমরা হয়তো কেউ রান্নাঘরে থাকলে পরে বলে রক্ত বন্ধ করার জন্য চিনি দিয়ে দাও, বা কেউ নানান রকম ভাবে অ্যান্টিসেপটিক ইউজ করে। তো ওরাও ঠিক সেটাই করেছিলেন, যে এরকম ভাবে। তো তারপরে সাময়িকভাবে রক্তটা বন্ধ হয়, কিন্তু ওই সামান্য কাটাটা ভদ্রমহিলার, কৌশিক, তুমি ভাবতে পারবে না কত বড় একটা রূপ নিয়েছিল। ভদ্রমহিলাকে হসপিটালে যেতে হলো, এবং দীর্ঘদিন ধরে ওই কাটাটা নিয়ে ভুগতে 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 হাত কাটা। তারপরে সেই হাত থেকে আস্তে আস্তে ওনার মানে আপারের দিকে সেখানেও ব্যথা, একটা পেন, একটা শিরাতে। এবার ওই ভদ্রমহিলার, মানে বয়স্ক ভদ্রমহিলা যিনি, তার মেয়ে আমার সাথে যোগাযোগ করে, মানে মেয়ের কলিগের কাছ থেকে নাম্বার পায় অফিসে। তো মেয়েটি আমার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে বলে আমার মায়ের এরকম এরকম ব্যাপার। এবার যখন আমি তাদের বাড়িতে যাই, তো বাড়িতে গিয়ে দোতলা বাড়ি, বড় দোতলা বাড়ি, বেশ বড় বারান্দা, 40-45 বছরের পুরনো বাড়ি। হুম। তো বাড়িটাতে আমরা যখন ঢুকি, ভালো পরিষ্কার বাড়ি, সাধারণ মধ্যবিত্ত ঘরের যেরকম বাড়ি হয়, যেরকম আসবাবপত্র থাকে, খুবই সাধারণ, বিশাল একটা কিছু সাজানো গোছানো না, পরিষ্কার সব কিছুই। নিচটা দেখলাম ঠিক আছে, সব কিছুই ঠিকই আছে। ওপরটা গিয়ে আম, খুব একটা ভালো ফিল করলাম না। ওপরটা গিয়ে, ওপরেও আলো আছে, আলো জ্বলছে, কিন্তু নিচেই ঠাকুর ঘর, কারণ যেহেতু মা বাবার বয়স হয়ে গেছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারবে না। আগে ওপরে ঠাকুর ঘর ছিল, কিন্তু এখন তাদের যখন বয়স হয়ে গেছে, তারা নিচেই ঠাকুরকে নামিয়ে নিয়ে এসেছে তাদের সুবিধার জন্য। ভালো সবকিছুই, ওপরেও সব পর্দা টর্দা পরিষ্কার, সবকিছু করা। কিন্তু পার্টিকুলার একটা ঘরে জানলার ঠিক কাছাকাছি দিয়ে একটা পর্দা দেওয়া আছে, যেরকম পর্দা থাকে বাড়িতে, সেই পর্দার পাশে আমার বারবার মনে হচ্ছে যে ওই পর্দার পাশে কেউ একজন আছে, কিন্তু তুমি খালি চোখে বা খালি চোখে মানে কি, তুমি ওখানে মানে আমি আকাশ, বলতে চাই আর চোখে তুমি বুঝতে পারবে, এক্স্যাক্টলি, ডাইরেক্টলি তুমি দেখলে বুঝতে পারবে না। ডাইরেক্টলি তুমি বুঝতে পারবে না, রাইট। এটা হয়। হ্যাঁ, এটা হলো সাইড ভিউ দিয়ে মনে হচ্ছে একটা শ্যাডো বা একটা কিছু কাছে, একটা অবয়ব আছে। হ্যাঁ, প্রেজেন্স একটা আমি লক্ষ্য করতে হুম, পারছি। হুম। বাট আমি যখন ডিরেক্টলি তাকাচ্ছি, তখন আমি দেখছি না, কিছু নেই। তো এরকম বারবার হওয়াতে আমরা মানে চট করে গিয়ে পেশেন্টকে যদি বলে দিই আপনার বাড়ির ওপরে না এরকম এই আছে, ওই আছে, সেই আছে, স্বাভাবিকভাবেই ঘাবড়ে যাবে তারা। তো সেখানে আমরা বলি না, যেমন ডক্টর যদি প্রথমেই পেশেন্টকে বলে দেয় আপনি তো আর বাঁচবেন না, তাহলে তো পেশেন্ট সেখানেই মরে গেল। হ্যাঁ, তো ঠিক আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা, আমরা প্রথমে কিছু বলি না, তারপরে যখন আমার বারবার এই জিনিসটা মনে হচ্ছিল এবং একটি ঘরেই মনে হচ্ছিল, তখন যেই মহিলা, মানে মেয়ে আমাকে নিয়ে গেছিলেন,
আমি ওনাকে বললাম যে ওপরের ঘরের একটা মানে অন্য একটা ঘরে, যেই ঘরে ওই ওনার ভাইয়ের ওয়াইফ থাকতেন, মানে ভাইয়ের বেডরুম। তো তখন আমি বললাম যে ওই ভাইয়ের ওই ঘরটাতে আমার পার্টিকুলার একটা জায়গা খুব একটা ঠিক সুবিধার লাগলো না। তখন বলল, ম্যাম একটা কথা বলবো? তো ভাইয়ের বউ সে খালি বলছে যে মানে সে নাকি আমি যাবার আগে তার শ্বশুর শাশুড়িকে বলতো, কিন্তু ওনারা আমার কাছে ব্যাপারটা চেপে গেছিল, মানে আমি কি বলি সেটা শোনার জন্য, যে মানে বলতে গেলে বাজিয়ে দেখছে। বাজিয়ে দেখছিল, হ্যাঁ, হুম। যে তারা চুপ করেছিল। আমি বললাম এরকম কি কখনো কিছু ফিল করেছেন যে মনে হলো একটা কিছু, আবার মনে হলো কিছু না? তখন বলছে, ম্যাম জানেন তো আমি তো দেখেছি। বউটা বলে ফেললো। তাহলে কি দেখেছো? বললো, ম্যাম আমি কি দেখেছি ওভাবে তো বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, আর আমার বাচ্চাটা, ও বাচ্চাটা কিন্তু কথা বলতে পারে না, মানে কথা শেখেনি। হ্যাঁ, ছোট। এখনো কথা শেখেনি, এটা রিসেন্ট কেস, ছোট। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা মাঝে মাঝেই ওরকম তাকায়, তাকিয়ে একটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, তারপরে কখনো ঠোঁট উল্টে হেসে কেঁদে ফেলে, কখনো হাসে, মানে একটা মানুষের সাথে রেসিপ্রোকেট করলে পরে যেরকম জিনিসটা হয়, এইরকম একটা ফিলিংস বাচ্চাটার সাথে হয়। তো ভদ্রমহিলা এবার মানে বউ, যিনি বাড়ির বউ, বলছে, জানেন ম্যাম আমি না অনেকবার আমার শ্বশুর শাশুড়িকে বলেছি যে একটুকু সুবিধার লাগে না ওপরটা আমার। তখন শাশুড়ি বলে, আমরা 40 বছর ধরে এ বাড়িতে আমি বউ হয়ে আছি, আমি কোনোদিন কিছু দেখলাম না, তুমি কি দেখছো হঠাৎ করে আজকে? তো স্বাভাবিক খারাপ লাগে সবকিছুই। তো ভদ্রমহিলা মানে বউ ভদ্রমহিলা তিনি আর কিছু বলতে পারেন না। হ্যাঁ, মানে কারণ যেহেতু ওনার কথার ওখানে কোনো গুরুত্ব নেই, সেই জন্য বলতে, এবার যখন আমাকে নিয়ে যাওয়া হলো, এবার যিনি আমাকে নিয়ে গেছেন তাকে আমি যখন বললাম, তখন আমি বললাম যে তোমাদের এখানে আশেপাশে আমি জানলা টানলা খুলে চতুর্দিক দেখলাম, মোটামুটি একটু ইন্টেরিয়র সাইড তো, একটু ফাঁকা ফাঁকাই জায়গাটা, জায়গার নাম আমি এখন এখানে উল্লেখ করব না। তো একটু বেশ ফাঁকা ফাঁকা, এখনো ওখানে একটু মাঠ টাট গাছ এসবগুলো দেখা যায়। তো এবার যে প্লট, এক একটা জায়গা থাকে না, যেমন প্লট করে করে বিক্রি হয়, হুম। কোঅপারেটিভ সিস্টেম, যেটা টাকাটা একটু কম লাগে, ওই জায়গাটা হচ্ছে ওই রকম ধরনের। তো এবার তখন ভদ্রমহিলা বলছে যে এই জানলা টানলা সব খুলে দেওয়াতে তখন আমি দেখলাম যে দিনের বেলা যেহেতু আমি গেছিলাম, পরিষ্কার বুঝতে পেরেছিলাম মাঠ আছে ফাঁকা, আবার তার কিছুটা দূরে একটা বাড়ি, এরকম বাড়ি 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 করা। তো ভদ্রমহিলা বলছে, দেখুন এখানে তো আমরা আজকে আসিনি, বহুকাল ধরে আছি, অনেক পুরনো বাড়ি আমাদের। তো এরকমই, এবং ওখানে আমি আরো যে বাড়িগুলো দেখলাম সেই বাড়িগুলো যে খুব নতুন বাড়ি তা কিন্তু না। হ্যাঁ, তার মধ্যে একটা দুটো হয়তো নতুন হয়েছে, কিন্তু চার পাঁচটা দেখলাম আগেকার পুরনো বাড়ি, রং টং গুলো ফ্যাকাশে হয়ে গেছে। তো ওইখানে একটা আমি জিজ্ঞেস করলাম যে এখানে এই জায়গাটাতে, বলে হ্যাঁ আগে না এই জায়গাটাতে এখন আর পাওয়া যায় না, কিন্তু শিয়ালের ডাকও আমরা শুনেছি। মানে মা যিনি আসল আর কি, উনি বলছেন যে আমি যখন এখানে বউ হয়ে এসেছি, আমি কিন্তু ম্যাম শিয়ালের আওয়াজও পেয়েছি। তো এইবার আমি একটার সাথে একে একে দুই করতে লাগছি, তখন বলছে যে শিয়াল কিন্তু এখানে দেখা যেত। হ্যাঁ, কিন্তু এখন আর কোথায় কি, এখন তো লাইট ফাইটের রাস্তা, স্ট্রিট লাইট এসে গেছে, এখন অনেকটা দোকান টোকান আওয়াজ সবকিছু, এখন আর সব কিছু নেই। তো ওইখানে না বেশ কটা বাড়িতে আমি দেখলাম যে এরকম হতে 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 ভদ্রমহিলার কিন্তু হাত থেকে ইনজুরিটা, হাত কোমর থেকে আপার পোর্শন, ওনার না খাওয়াটা বন্ধ হয়ে গেল, উনি খাবার খাচ্ছেন না, তারপরে জল দেখলে বমি করছেন, যখন খেতে বসছেন ভাতটা মাখছে কিন্তু ওনার ভেতরে না অসম্ভব একটা ঘেন্না। হ্যাঁ, দেখো তোমার হয়তো ডাইজেশন হচ্ছে না, তুমি খেতে পারছো না, অল্প খেলে উঠে গেলে ঠিক আছে, কিন্তু ঘেন্না ব্যাপারটা তোমার আসবে কেন? ভাতটা তুমি মাখছো, মাছ দিয়ে মাখো, ডাল দিয়ে মাখো, সবজি দিয়ে মাখো, যা দিয়ে মাখো না কেন, তোমার মধ্যে একটা ঘেন্না ব্যাপারটা খাবার দেখে তো আসাটা স্বাভাবিক না। এবং উনি যখনই খাচ্ছেন, খেতে বসছেন, ভাতটা মাখছেন, কিন্তু ওনার সামনে ভিজুয়ালাইজ হচ্ছে যে নোংরা কিছু পড়ে রয়েছে এরকম, সেটা আমি খাচ্ছি, ওটা ভেবেই না উনি আর খেতে পাচ্ছেন না। মানে এরকম ভাত থালায় ভাত নিচ্ছে এ করছে দীর্ঘদিন, বলছে। এবার আমাকে যখন ছবি দেখালো, দেখ আমি বিশ্বাসই করলাম না এই ভদ্রমহিলার চেহারা এরকম কি করে থাকে, আমি যখন দেখছি তাকে।
তো মানে কালো হয়ে গেছে, মুখের মধ্যে একটা কালো ছোপেল, একটা ছোপ, হাত পা নাড়ার মতো ক্ষমতা নেই, শরীরের মধ্যে কোনো এনার্জি নেই, সারাদিন সে শুয়ে আছে। আমি তখন বললাম যে ভালো করে ডাক্তার দেখিয়েছিলেন? তখন ওরা আমাকে পুরো ডাক্তার মানে আর.এন. টেগর জানো হুম নাম হুম আছে, হুম। ওখানে উনি ভর্তি ছিলেন দীর্ঘদিন। অদ্ভুত ব্যাপার, ওই মেয়েটা বলছে যে যখন উনি হসপিটালে ভর্তি আছে, হসপিটালের খাবারটা উনি কিন্তু খেতে পাচ্ছেন। হসপিটালে যে খাবার দেয়, হসপিটালে সবজি দিচ্ছে, মাছ দিচ্ছে, ডাল দিচ্ছে, টক দই দিচ্ছে, আমি বলে আমি কিন্তু ম্যাম সব খেয়েছি, অল্প অল্প পরিমাণে, খুব অল্প, কিন্তু আমি সব খেতে পেরেছি খাবারটা খেয়ে। কিন্তু বললো যে আমি হসপিটালে সুস্থ, আস্তে আস্তে ভদ্রমহিলা কিন্তু হসপিটালে রিকভারি করছে, কিন্তু যখন ভদ্রমহিলাকে বাড়িতে আনলো, ভদ্রমহিলা অদ্ভুত স্ট্রেঞ্জ, ভদ্রমহিলা আবার সেই ওই রকম ব্যাপার, আবার উনি খাবার খেতে পাচ্ছেন না, উঠতে পাচ্ছেন না, নানান রকম, এবং হাতে অসহ্য ব্যথা। মানে কিরকম ব্যথা বলো তো, একটা টন টন করে একটা ব্যথা হয় না, হুম ধরো হাতে হুম তোমার হুম ছুঁচ ফুটে গেল, বা মারাত্মক রকম ভাবে কেটে গেছে, ব্যান্ডেজ করা হুম হয়েছে হুম। বা ওটি হয়েছে, তারপরে যে একটা টনটনানি ব্যথা হয়, ঠিক ওরকম ধরনের একটা ব্যথা উনি হাতে অনুভব করতেন, যে কেউ যেন পিন করছে ওনার হাতে। তো তারপরে আবার উনি হসপিটালাইজড হলেন, আবার আর.এন.টে ঘরে গেলেন, সবকিছু হলো টলো। এইবার মেয়ে করলো কি, মেয়ে বলল তুমি চলো আমার বাড়িতে, তুমি কিছুদিন থেকে এসো, ওখানে আমার মেয়ে আছে, তোমার ভালো লাগবে ওখানে, চলো থাকে। এবার বললো ঠিক আছে চ। এবার মা মেয়ের ফ্ল্যাটে, দুটো বাড়ি আগে পরেই তো, মেয়ের ফ্ল্যাটে গিয়ে কিছুদিন থাকলো, সেখানে থেকে দেখলো যে না আস্তে আস্তে মা ঠিক হয়েছে। এবং অদ্ভুত একটা ব্যাপার, মা না স্নান, নিজের বাড়িতে যখন থাকতো তখন স্নান করতে পারতো না, মানে গায়ে জল ঢাললে তার শীত করছে, বা স্নান করতে আজকে আর ইচ্ছা করছে না, স্নান করব না, হ্যাঁ এরকম, জামা কাপড়ও ছাড়ছে না, বাসি জামা কাপড়, মানে আমরা যেগুলো এগুলো হিন্দু শাস্ত্র মতো একটা নেগেটিভ জিনিস ধরেছি, কেন স্নান করবে না, বা অত্যন্ত বয়স্ক, শরীর খারাপ, ঠিক আছে স্নান করতে পারছে না, কিন্তু ফ্রেশ তো হয়ে আসবে, সেগুলোও হচ্ছে না, মানে ওনার মধ্যে নোংরা জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবার মেয়েটার এই সবগুলো হওয়াতে, তখন মেয়েটা বলছে যে এগুলো তো ঠিক নেই। এবার মেয়েটা যখন তার মাকে তার বাড়িতে নিয়ে গেছে, সে কিন্তু তখন ওখানে দিব্যি স্নান করছে, খাবার খাচ্ছে, পুরো সুস্থ। অল্প অল্প পরিমাণেই খাচ্ছে, কিন্তু খাবারটা খাচ্ছে, খেতে পারছে, ঘুমোচ্ছে দুপুরবেলা, রাত্রিবেলাও ঘুমোচ্ছে, সবকিছু স্বাভাবিক, সুস্থ স্বাভাবিক, ওষুধ খাচ্ছে, সবই করছে, সবকিছু ঠিকঠাক। মেয়ে যখন অফিস থেকে আসছে, মেয়েকে একটু উঠে গিয়ে চাও করে দিয়েছে। মেয়ে বলল যে মা যেহেতু চা, বললো দাঁড়া বস, আমি এখন তো ভালো আছি, একটু আমি তোকে চাটা করে দিই। বললো আমিও না বললাম না, যে একটু নড়াচড়া করাটা ভালো শরীরের পক্ষে। বললো আমাকে চা করে এনে দিল, আমি চা খেলাম, সবকিছু ঠিক, গল্প করছে। তখন আমাকে মাই বললো আমি তো এবারে অনেকটা ঠিক হয়েছি, এবার আমি বাড়িতে যাই, দেখি বাড়িতে। তো আবার বাড়িতে আসলো, বাড়িতে এসে আবার অ্যাজ ইট ইজ সেই একই ব্যাপার। এইবার ওরা বাড়িতে নিজেরাই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে যে এখানে কিছু একটা সমস্যা আছে, তা না হলে মা হসপিটালে যাচ্ছে সুস্থ হচ্ছে, মা আমার বাড়ি যাচ্ছে সুস্থ হচ্ছে, হসপিটালে খাবার খেতে পাচ্ছে, আমার বাড়িতে খাবার খেতে পাচ্ছে, এইখানে কেন খাবারটা খেতে পাচ্ছে না, খুব ওদের কাছে বিস্ময়কর লাগে। এইবার ওই বউটা বারবার মেয়ে তার ননদকে বলছে যে দিদি ভাই আমার না, আমি তোমাকে বলছি না যে আমাদের বাড়িতে ওপরে না একটা কিছু সমস্যা আছে। এইবার কি দেখা গেল যে এইটা তো আমাদের স্টাডির মধ্যে, আমি কেসটাকে পুরো সলভ করেছি। হ্যাঁ, তো এবার হচ্ছে কি, যখন আমি আস্তে আস্তে, ওই যে শিয়াল ডাকতো হুম। আমাদের এখানে অনেক পুরনো, এবার ওই ভদ্রমহিলাদের বাড়ির পাশের বাড়ি, মানে পাশের ওই পুরো জায়গাটাই, ওখানে একটা সময় ইয়ে ছিল, কবরস্থান ছিল ওখানে, মানে মানুষ পোতা হতো, যারা এ করতো তো, করে ওখানেই এখন বাড়ি হয়েছে। থাকে না বেশ কিছু ল্যান্ড যেটা সস্তাতে ছেড়ে দেওয়া হচ্ছে, যে নানান রকম ভাবে যারা কম পয়সা দিয়ে, তো এরকম ভাবেই জমিটা কেনা হয়েছিল। এবার ওনাদের বাড়ির তলায় রয়েছে, এবার ওনার ওই পাশের বাড়ির ভদ্র মহিলার খুব শরীর খারাপ, খুব শরীর খারাপ। এবার উনি কোনো না কোনো কারোর না কারোর সাথে যোগাযোগ করেছিলেন। তো যোগাযোগ করার পরে উনি তাদের বাড়িতে এসে বলেছিলেন যে আপনাকে আমি সুস্থ করে দিতে পারবো, এটা গ্যারেন্টি, কিন্তু এর বদলে আমার কারোর একজনের ছবি বা নাম আর গোত্র লাগবে।
বুঝতে পারলে? মানে ব্যাপারটা এইবার এইরকম হওয়াতে মানে এই যে বান মারা, বান কি তুমি এরকম ভাবে রামের মতো তীর ছুড়বে তো অন্যের গায়ে গিয়ে লাগবে? বান মারা মানে অনেকের দৃষ্টিতে এরকমই অনেককে একটা দেখেছি তীরের মতো জিনিস রাখতে। তীরের মতো, ওগুলো সব ঢপবাজি, ও দিখাবা। এই যে বললাম না, তন্ত্র এখন ভীষণ রকম এই হয়ে যাবে, চিৎকার করে আমি বললাম এই হয়ে যাবে, টিকা টেনে বললাম এসো আমার কাছে দেখো, এগুলো একদম বাজে কথা, এরকম ভাবে কিছু হয় ও না। ডাব্বাবাজ। একদম ধাপ্পা, পুরো ধাপ্পা। কিন্তু বানমালা যেটা, তুমি যদি মায়ান যাও, তুমি যদি কামাখ্যা যাও, কামাখ্যাতে দেখো, বেসিক্যালি কামাখ্যা মন্দিরে কোনো নেগেটিভ কাজ হয় না, একদম হয় না কামাখ্যা মন্দিরে। কিন্তু কামাখ্যা মন্দিরের মানে পিছন দিকে পর্বত টর্বত ওই সব জায়গায় বহুত ভুলভাল কাজ হয়। হয় ওখানে, যারা ভুলভাল লোক আছে ভুলভাল কাজ করবে। সে যেরকম তারাপীঠেও হয় শ্মশানে, আবার তারাপীঠে মায়ের মন্দিরে মাতৃ আরাধনাও হচ্ছে, মায়ের কাছে আমরা যাই, আমরা চাই। হ্যাঁ, তো কিন্তু এরকম আর কি বিয়েতে তো বান মারা যেটা হচ্ছে, ওরা করে কি একটা পুতুল মতো নেয়। পুতুল মতো, মানে একটা জাস্ট ফিগার, একটা স্ট্রাকচার যেটা নেওয়া হয়, এবার পিন নেওয়া হয়, সেই পিন দিয়ে সেই স্ট্রাকচারটার মধ্যে প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। ইট ইজ নট সো ইজি। এগুলো যে সবাই করতে পারছে তা না। একটা ভিডিও করে দেখিয়ে দিলাম যে আমি এরকম এই দেখো এই করছি এই করছি, এরকম ভাবে ওই করছি সেই করছি, বান মেরে দিলাম, হ্যাঁ, দিয়ে আমি লোকের কাছ থেকে মোটা একটা টাকা নিয়ে নিলাম। এভাবে হয় না। তো বান মারা মানে আগে তো ওইটাকে লিভিং করতে হবে, পুতুলটাকে তো লিভিং করতে হবে, ঠিক ওরা সেরকম ভাবেই করেছিল। ওই পুতুলটা নিয়ে ওইটাকে প্রাণ প্রতিষ্ঠা করে, মানে যার প্রাণটা প্রতিষ্ঠা করবে সেই মুহূর্তে সে কিন্তু অসুস্থ ফিল করবে। হ্যাঁ, এটা না আমার মানে আমার নিজের পরিবারেতে হয়েছিল, আমার খুব নিকট একজনের সাথে হয়েছিল। যেটা হয় ডাবের মুখটা খুলে, এবার ডাবের মধ্যে ধরো তুমি কোনো একজনের ঠিক করলে যে তাকে আমি তার মধ্যে আমি ওটাকে করব আর এ সুস্থ হয়ে যাবে। তো ওই ডাব নিয়ে ভোর রাতে বেরোবে। হ্যাঁ, বেরিয়ে ওই ডাবের মুখটা খোলা থাকবে, ডাবের মধ্যে কিন্তু জল আছে, হ্যাঁ, প্লাস ওর মধ্যে আরো অনেক কিছু ক্রিয়া থাকে, করে এবার ধরো তোমার বাড়ির সামনে এসে আমি কৌশিক কৌশিক বলে চিৎকার করলাম। তোমার মনে হবে যে আমাকে তো ম্যাম ডাকছে, কোনো না কোনো ভাবে তুমি কোনো না কোনো ভাবে যদি সাড়া দিয়ে দাও যে হ্যাঁ ম্যাম আসছি, ফট করে ওই মুখটা ঢাকা দিয়ে দেওয়া হয়। এগুলো না মায়ানে হয়। তুমি আদিম মায়ানে যদি গিয়ে ওখানে তন্ত্রা দেখো, যারা অরিজিনালি জানে তন্ত্রা, সেই মুহূর্তে চাপা দিয়ে দেওয়া হয়, মানে তুমি গেলে, হ্যাঁ, এবার তুমি আস্তে 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 তোমার ডিটোরিয়েশন, আর যে যার নাম করে ডাবটা নিয়ে যাবে চলো সে আস্তে 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 সুস্থ। এটা মানে আমাদের ফ্যামিলির মধ্যে একজনকে মানে বলা হয়েছিল যে সে খুব অসুস্থ ছিল। তো আমার আরেক পরিবারের লোক সে বলেছিল যে এরকম এরকম ভাবে, কিন্তু আমার ফ্যামিলির লোক বলেছিল না, কারণ আমার ফ্যামিলির লোক সুস্থ হবে, সে আরেকজন অন্য পরিবারের লোক অসুস্থ হবে, এটাতে ঠিক না। তো সেটা আমার পরিবারের লোক মেনে নেয়নি, বলেছিল ডাক্তারের ওপর ভরসা, ঈশ্বরের ওপর ভরসা রেখে থাকলে হবে। এখন সে দিব্যি ঠিক আছে, ভালো আছে সে। একদম ভালো আছে, ট্রিটমেন্ট করে দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে হয়েছিল। কিন্তু এত বাজে জায়গাগুলো, এই যে বান মারা, লিটারালি এগুলো হয়। তুমি যদি তারাপীঠের শ্মশানের ওই পিছন দিকটা যাও যেখানে অঘরীরা কাজ করে, ওখানে তুমি এরকম অনেক নমুনা পড়ে থাকতে দেখবে, অনেক ক্রিয়া এরকম করে রাত্রিবেলা অমাবস্যার রাতে করে গেছে। এগুলো করা মাটির মধ্যে তলাতে পুঁতে দেওয়া হয়েছে ওই পুতুলটা, এইরকম থাকে, কিন্তু এগুলো উচিত না। কারণ আমার একজনের প্রাণ নেওয়ার অধিকার আমার নেই, কারণ তার তো আমি প্রাণ জন্ম দিইনি। হ্যাঁ, তো বান কিন্তু সত্যিই মারা হয়, এবং বান মানে আমি আমার বাড়ি থেকে তীর ছুড়লাম তোমার বাড়িতে গিয়ে গেল, সেটা হয় না। তোমার একটা নানান রকম আরো অনেক কিছু আছে যার মাধ্যমে কিন্তু সত্যিই বান হয়। আমি ওই ভদ্রমহিলাকে বলি যে এরকম কোনোভাবে আপনার নাম গোত্র নিয়ে কাজ করা হয়েছে, যার জন্য আপনি দিন 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 জায়গাটাতে হয়েছে, তারপরে তার বাড়ি গিয়ে কিছু কাজ করা হয়, তার মেডিসিন গুলো ঠিক করে
কোথায় রাখবে না রাখবে এরকম ভাবে বলা হয়, গাইড করা হয়, এবং সে কি সারাদিনে তার শিডিউল কি থাকবে সেটাও বলে দেওয়া হয়। এখন ভদ্রমহিলা মানে অল্পে অল্প হলেও ভদ্রমহিলা একটু ঠিক আছে। ম্যাম এই তো আপনি ঘটনাটা বললেন, হুম যারা দেখুন অনেক দূরে থাকে হুম বা যারা চাইছে যদি আমি ঘরোয়া কোনো রেমেডিজ ম্যাম যদি দেন তাহলে ভালো হতো। হুম, অবশ্যই আমি দিই তো, আমি কি দিই। হতে পারে তাহলে? ঘরোয়া রেমেডিস বলতে ধরো একটা বাড়ির সমৃদ্ধি, হ্যাঁ, যেটা দেখো তুমি একটা বাড়িতে থাকতে গেলে তোমার অর্থও লাগবে, তোমার সুস্থতা কাম্য, তুমি ভালো থাকো। আরেকটা হচ্ছে তোমার সমৃদ্ধি, মানে ওয়েলথ, ওয়েলথ একদম মানে হুম। পরিপূর্ণভাবে তুমি ওঠো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদি তুমি চাও যে তোমার বাড়িতে অর্থ আসুক, সবাই সুস্থ থাকুক, সবার মাইন্ড এবং সোল যেন সুস্থ থাকে, তো সেইটা খুব ভালো একটা বেদে আছে। আম, দেখো এখন না খুব মজার একটা ব্যাপার আছে, নানান রকম টোনা টোটকা ওই কলেজ স্ট্রিটের ফুটপাথের ওপরে থাকা আম, পাতা বইগুলো থেকে অনেকে ভিডিও করে করে বেশ সুন্দর আপলোড করে। তো এটা একদমই কলেজ স্ট্রিটের কোনো বই না। তুমি বাড়িতে, তোমার বাড়িতে প্রত্যেক সানডে করে তুমি সপ্তাহে একটা দিন ঠিক করে নেবে। তো সেই দিনটা আহ, ধরে নিলাম সানডেই করো, সানের ইয়ার আছে, সানডেই করো। তুমি 12খানা আম পাতা, দেখবে আমরা পুজোর সময় ঘটে আমের পল্লব দিই, যে কোনো শুভ কাজে দেখবে আম পাতাটা ভীষণভাবে ইউজ করা হয়। হুম, সে আম পাতা ফুল যারা বিক্রি করে তাদের কাছেই তুমি পেয়ে যাবে, বা 4টে 5টা আমের পল্লব একসাথে কিনে আনলেই তুমি 12টা পাতা পেয়ে যাবে, ভালো পাতা। কিন্তু এক্ষেত্রে দেখতে হবে পাতাগুলো যেন নিখুঁত থাকে, মানে ফুটো পোকায় খাওয়া এরকম যেন না হয়। একদম সুন্দর পাতাগুলো, হোলি থ্রেড আছে না, হুম দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, দেখবে মারোয়ারিরা হাতেও বাঁধে। হুম হুম তো ওই হোলি থ্রেড দিয়ে তুমি গিট মানে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম 12খানা গিট দিলে থ্রেডের মধ্যে, আর ওই 12টা গিটের মধ্যে একটা করে, গিটের মধ্যে একটা করে আমের পাতা, প্রত্যেক রোববার করে তুমি তোমার মেন ডোরে ঝুলিয়ে দাও। হ্যাঁ, আর পরের রোববার চেঞ্জ করবে, যখন তুমি চেঞ্জ করবে পুরোনোটা ফেলে দেবে, ওটা শুকিয়ে যাবে। আর এবার দেখবে একটা দুটো পাতা যখন শুকিয়ে যাবে তখন ওই পাতাগুলো ইয়ে থেকে খসে পড়ে যাবে, মানে থ্রেড থেকে, ওই গিট্টি থেকে খসে পড়ে যাবে। তার কারণ এখানেও একটা সাইন্টিফিক্যালি কোনো এর মধ্যেও বুজুং বাজুং কিচ্ছু নেই। সেটা হচ্ছে যে ওই ডাঁটিটা সরু হয়ে যাবে, তো হাওয়া লেগে হাওয়া লেগে আমের পল্লব পাতাটা শুকিয়ে শুকিয়ে যাবে। তো ন্যাচারালি যখন শুকিয়ে যাবে তখন গিটটা তো ওই একই পজিশনে আছে, পাতাগুলো পড়বে, পড়ুক, কোনো অসুবিধা নেই। আবার তুমি ওই পাতাগুলো তুলে ওই গিটের মধ্যে কিন্তু দেবে না, যেগুলো পড়ছে সেগুলো পড়ে যাচ্ছে। এই 7 দিন রাখলে 7 দিন পরে ওই পুরো চেনটাকে চেঞ্জ করে আবার একটা স্নান করে উঠে ফ্রেশ চেন দিয়ে দিলে ওরকম এটা, এটাতে কি হবে, তোমার বাড়ির অনেকখানি, তুমি নিজেই মনে করবে বাড়িতে পজিটিভ ঊর্জা, যেটাকে আমরা বলি এনার্জি হুম যেটাকে বলি, হুম সেই ঊর্জাটা তোমার দেখবে বাড়িতে অনেক। আমি বলছি না যে তুমি আমের পল্লবটা আজকে দিলে কালকেই তোমার বাড়িতে প্রচুর টাকা আসছে, হয় না। একদমই না। এই যে বলে না, খুব ইন্টারেস্টিং লাগে আমার আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখি, মানি অ্যাট্রাক্ট কর্পূর, কর্পূর জ্বালালে নাকি মানি অ্যাট্রাক্ট হয়ে যাবে। তাহলে তো ভাই আমি বাড়িতে কিলো কিলো কর্পূর জ্বালাবো, আমারও প্রচুর অর্থের দরকার, আমি কিলো কিলো কর্পূর জ্বালিয়ে আমি মানি অ্যাট্রাক্ট করব। আমি তো বিশ্বাসই করি না যে কর্ম না করলে পরে কোনো দিন অর্থ আসে, আমাকে তো কর্ম করতে হবে যেটা দ্বারা অর্থ আসবে। এইবার তুমি বলবে হয়তো যে তাহলে ম্যাম আপনি আমের পল্লবটা লাগাতেন, এই কর্ম করার রাস্তাটা আমাকে সুন্দর মানে সুগম একটা রাস্তা আমি পাচ্ছি। এই জিনিসগুলো যে আমার বাড়িতে, ধরো তোমার বাড়িতে যদি কন্টিনিউ একটা খেচা খেচি ঝগড়া অশান্তি অর্থাভাব, শরীর খারাপ থাকে, তোমার কর্ম ঠিক মতো হবে না, তোমার কাজ করার এনার্জিটা নষ্ট হয়ে যাবে, তুমি পারবে না বাড়ির থেকে বাইরে বেরিয়ে কারোর সাথে কথা বলতে, বা তোমার যদি অভাব থাকে একই ব্যাপার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে আমাদের কর্মটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কর্পূর জ্বালিয়ে তেজপাতা পুড়িয়ে আবারও আমি বলছি অর্থ আসে না, এগুলো তো ভুলভাল থাকে। আমরা
এখন সায়েন্সের জামানা, বিজ্ঞানকে বিশ্বাস করি, বিজ্ঞানের মতো আমরা ভাবে চলি, কিন্তু তার মধ্যে কোথাও একটা অকাল্ট আছে, অকাল্টিজম কোথাও একটা। কারণ আমাদের বেদ, যজুর্বেদে বলাই আছে যে মানে আমরা এখনো অগ্নিকে পুজো করি, আমরা এখনো অগ্নিকে বিশ্বাস করি, অগ্নি দেবতা হিসেবে করি। সূর্য উঠলে পরে আমরা এখনো জল দিই। হুম। এই যে অনেকে আমরা সূর্যার্ঘ্য দিই, এটা একটা খুব বড় রেমেডি, খুব বড় রেমেডি। ধরো তুমি ভীষণভাবে নেম ফেম চাইছো, ভীষণভাবে নেম ফেম চাইছো যে আমি এই কাজটা করছি, এটা সান এরিয়ার চতুর্দিকে আমার নামটা ছড়িয়ে যাক। হ্যাঁ, তা সেই স্নান করে উঠে ভেজা কাপড়ে আমি ইয়েতে করে তামার পাত্রে, মানে তামার ঘটি করে আমি সূর্যের দিকে জল দিলাম, তাতেই যে আমার সেটা যে সূর্যার্ঘ্য, এটা কিন্তু না, এটা কিন্তু ভুল। সূর্যার্ঘ্যর অনেক সিস্টেম আছে। প্রথম কথা হচ্ছে আমাকে সূর্যার্ঘ্যটা দিতে হবে কখন? আমাকে দিতে হবে সূর্য ওঠার 2 ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু সূর্য অন্যদিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, পজিশন চেঞ্জ করছে। তো সূর্য ওঠার 2 ঘন্টার মধ্যে আমাকে দিতে হবে। এবার দিতে হবে কেমন করে? একদমই না আমাকে ভিজা বস্ত্র পরে আমাকে সূর্যকে জল দিতে হবে। আমি স্নান করে উঠে ফ্রেশ হয়ে আমি সূর্যকে জল দিতে পারি। হ্যাঁ, এবার আমি দেবো কি করে? তামার ঘটিতে, অবশ্যই তামার ঘটিতে আমি দেব, এবং তাতে একটা লাল ফুল অ্যাড করব, জবা বেস্ট এখন। লাল ফুল অ্যাড করলাম। আচ্ছা, এবার তো এই যে তামার ঘটি করে আমি জলটা দিচ্ছি, সূর্যার্ঘ্য দিচ্ছি, এবং আমি সূর্য মন্ত্র জপ করছি। তো এইবার হচ্ছে জলটা পড়ছে কোথায়? তুলসী গাছে। আমরা অনেকে করি কি, স্নান করে উঠে তুলসী গাছে জল দিই, মানে সূর্যকে দিয়ে আমরা সূর্যকে প্রণাম করে চলে আসলাম। তুলসী গাছে কিন্তু সূর্যার্ঘ্য দেওয়া যায় না, তুলসী দেবী। তুলসী গাছে কিন্তু কোনো দিন সূর্যার্ঘ্য দেওয়া যায় না। দেখবে কার্তিক মাসের একটা সময় আছে, যে সময় এই যে আমরা তুলসী মঞ্চকে বস্ত্র পরাই, দেখেছি এটা। দেখেছো তো তুমি? দেখেছি। নদিয়া ফদিয়া, নবদ্বীপ, ওইসব হ্যাঁ, দিকে গেলে পরে তুমি দেখতে পাবে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর করে তাকে বস্ত্র পরানো হয়, খুব সুন্দর করে। তো তুলসী ওখানে হচ্ছে দেবী, তাকে আমি মাথায় জল ঢালবো কেন সূর্য মন্ত্র পড়তে পড়তে? সে তো অবাক হয়ে যাবে না, হঠাৎ করে তুমি ঘরে বসে রয়েছো, তোমার মাথার উপরে কেউ জল ঢালছে, তোমার বলে আরে ভাই আমার মাথায় জল ঢালছে কেন, আমি তো জল চাইনি। হ্যাঁ, মানে ওই রকম। সুইগি করে তোমার বাড়িতে এসে কলিং বেল টিপে বললো স্যার আপনার খাবারটা, তখন তোমার মনে হয় না আমি, আমার কে অর্ডার করলো, আমি তো খাবার চাইনি। ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল। তুমি সূর্যকে জল দেবে, মানে এগুলো হচ্ছে এগুলো করে লোকেরা। হ্যাঁ, ওই যে বললাম নানান জায়গা থেকে ভিডিও দেখছে, এই সূর্যার্ঘ্য দেওয়া ভালো নে, সূর্যার্ঘ্য পিপল গাছে জল দিচ্ছে, সূর্যার্ঘ্য তুলসী গাছে জল দিচ্ছে, কলা গাছে জল দিচ্ছে। আরে কলা গাছ, পিপল, তুলসী, এদেরকে কেউ সূর্যার্ঘ্য দেয় না। এগুলো একটা মোস্ট, এবার তারপরে বছরের পর বছর তুলসী গাছে জল দিয়ে যাচ্ছে, কিন্তু সে এক জায়গাতেই আছে, তো থাকবেই। খুব সিম্পল। তো এবার হচ্ছে যেই জলটা তুমি দিচ্ছ, মানে সূর্যকে দান করছো, সেই জলটা কোথায় পড়ছে দেখতে হবে, সেটাও তোমাকে একটা তামার পাত্রে ফেলতে হবে। হ্যাঁ, ওটা মাটিতে, গাছে একদম না। অনেকে আছে বারান্দা থেকে তো সূর্যার্ঘ্য দিচ্ছে, নিচে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তার মাথায় গিয়ে সূর্যার্ঘ্যর জলটা পড়লো। হ্যাঁ, এবার সে স্বাভাবিকভাবে ক্ষেপে যাবে, রেগে যাবে, কি মাথার মধ্যে জল পড়লো। একদমই না, তুমি তো ওটা কোনো দেবকে তুমি দান করছো, অর্ঘ্য দিচ্ছ। মানে যা ইচ্ছা যা। যা ওই শুনে হাফ কর্ম। হ্যাঁ, এবার হচ্ছে তোমাকে ওই তামার একটা পাত্রর মধ্যেই জলটা ফেলতে হবে। ওই জলটা থাকবে 2 ঘন্টা, ওই জলটা থাকবে, মানে ঠিক সূর্য ওঠার 2 ঘন্টার মধ্যে তোমাকে সূর্যার্ঘ্য দিতে হবে, এবং ওই জলটা 2 ঘন্টা থাকবে। তারপরে তুমি ওই জলটা নিয়ে গাছের গোড়ায় দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তুলসী গাছে দিও না। ব্যাপারটা কি হয় বলুন তো ম্যাম, পৃথিবীতে সব থেকে ইজি কাজ হচ্ছে পুজো করা। হ্যাঁ, মানে কোনোভাবে আমি ভাই এই তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তাঁতি করে দিই, হ্যাঁ, এই হুম, হয়ে গেল, ব্যাস হ্যাঁ, ভগবান আমায় দেখে নেবে। দেখে নিয়েছে। কিন্তু যখন হ্যাঁ, দিচ্ছে না তখনই মাথা খারাপ। হ্যাঁ, আমি তোমাকে এত করে ডাকছি, কিন্তু তুমি কেন আমাকে দিচ্ছ না? প্রত্যেকটার একটা সিস্টেম আছে, প্রত্যেকটার একটা স্থান আছে। তোমাকে আজকে ঘুম দিয়ে ওঠাবো, মুখে জল ঢেলে দেবো, ওঠো দেখি সেটাই, কেমন লাগে কেমন লাগে, একদম। এই যে কুবেরজি,
আমরা বাড়িতে কুবেরজির পুজো করি, হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের পুজো করি, হ্যাঁ, লক্ষ্মী নারায়ণের পুজো করছো ভালো, কিন্তু যদি তুমি অর্থকে আটকে রাখতে চাও, হ্যাঁ, ধরো তোমার কাছে অর্থ আসছে, কিন্তু তোমার মনে হচ্ছে আমার তো অর্থ কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে, কিছুতেই আমার অর্থটা থাকছে না, কোন মানে আমি জমাই করতে পারছি না ব্যাংকে, বা কোনো রকম ভাবে হাতে টাকা থাকছে না, তুমি কুবেরজির পুজো করো। কিন্তু কুবেরজিকে কোথায় বসিয়ে পুজো করবে? কুবেরজির পাশে মা লক্ষ্মীকে রাখতে হবে তোমায়। এবং উত্তর দিকে কুবেরজির অ্যাকচুয়ালি কি, কুবেরজি কি আমাদের কোনো দেব? আমরা তো ভগবান বলেই কুবেরজিকে পুজো করি, হ্যাঁ, কুবেরজির গলায় মালা টালা দিয়ে, হে ভগবান তুমি আমাকে অর্থ দাও, অর্থ দাও। আরে ভাই, কুবেরজি অর্থ দেয় না। কুবেরজি হচ্ছে কি রাক্ষস এক প্রকারের, যে ধনকে আগলে রাখে। তুমি কোনো কুবেরের চেহারা যদি দেখো, তার মধ্যে কোথাও দেব বা দেবী তুমি চেহারার মধ্যে পাবে না। নেই নেই তার চেহারার মধ্যে থাকবে একটা এমন আকৃতি যে সে হচ্ছে অনেকটা ওই রাক্ষস টাইপের। কুবেরজি হচ্ছে তোমার ধনটাকে আগলে রাখে। তো আমরা বাড়িতে কি করি, তোমার ধন রাখারও আমাদের এক সিস্টেম আছে। যে ধনটা তোমার আসছে কুবেরের কাছে, মা লক্ষ্মী আনছে, আর কুবেরজি সেটাকে ধনটাকে আগলে রাখছে, তখন তুমি কুবেরজিকে পুজো করো। কিন্তু কুবেরজি তোমাকে ধন দেবে না, কুবেরজি ধন দেয় না, দেয় মা লক্ষ্মী। তাহলে ম্যাম গণেশকে কেন পুজো করা হচ্ছে? গণেশ হচ্ছে ঋদ্ধি সিদ্ধি, গণেশের দুই স্ত্রী। তোমার ধরো ব্যবসা ঠিক। করছো, তোমার কানেক্টিভিটি বাড়িয়ে দেবে। দেখবে তুমি বুধবার করে, তুমি তোমার কোনো বিজনেস আছে, আমি ধরে নিলাম তোমার বিজনেস ডাউন চলছে, তোমার বিজনেস কিছুতেই ঠিক মতো ফ্লারিশ করছে না, হ্যাঁ, এবার তুমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছো, অ্যাস্ট্রোলজার বলেছে তোমাকে পান্না পড়তে, বেশ, পান্না কিছু পড়তে না কিছু একটা বলেছে কিছু পড়তে। না কিছু একটা বলেছে, তোমাকে পোখরাজ করতে বলেছে। এবার যার পকেটে টাকা নেই তবেই সে অ্যাস্ট্রোলজারের কাছে এসেছে, তাকে বলেছে পোখরাজ পড়তে। একটা অরিজিনাল পোখরাজ কিছু না হলো 1.5 থেকে 2.5 লাখ, হ্যাঁ, তাও সেটাতে কতটা অথেন্টিসিটি আছে, দেয়ার ইজ এ বিগ কোশ্চেন মার্ক, সেখানে কতখানি অথেন্টিসিটি আছে। এবার সে, যে লোকটার পকেটে টাকা নেই, সে একটা পোখরাজ কিনবে কোত্থেকে? তাকে তো তাহলে লোন করে আবার পোখরাজটা কিনতে হয়। এবার সে লোন করেও না হয় আমি ধরলাম পড়লো, তারপরে দেখা গেল সেটা একটা কাঁচ পড়লো বা প্লাস্টিক পড়লো, তারপরে তো সে আমার কাছে এসে গালি দেবে, ম্যাম আপনি বললেন আমি তো পড়লাম এতই জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে ইন্টারেস্টে টাকা নিয়ে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছুর দরকার নেই, তুমি বুধবার করে তুমি 11 বার গণেশকে তুমি দুব্য দাও, এবং গণেশের বীজ মন্ত্র বলে তুমি দাও বুধবার করে, এইটা দাও, এবং একটা বা দুটো লাড্ডু দাও তোমার ক্ষমতা মতো, তোমার যেটা ক্ষমতা হবে দাও। তোমাকে কোনো ঈশ্বর আমাদের বলেনি কাঁড়ি কাঁড়ি লাড্ডু দে, কাঁড়ি কাঁড়ি সন্দেশ দে, প্রচুর দামি দামি ফল দে। ঈশ্বরের একটাই চাওয়া তোমার কাছে, যে ভক্তি ভরে তুই শুধু আমাকে ডাক। হ্যাঁ, আজ মানে রিয়েল ট্রুথ, ভগবান যদি সত্যিই খেত আমরা কিন্তু দিতাম না, হ্যাঁ, আমরা কিন্তু দিতাম না। তুমি দেখবে যেই মিষ্টিটা খেতে তুমি ভালোবাসবে, ভগবানকে কিন্তু সেই মিষ্টিটা দিয়েই তুমি পুজো দেবে, কারণ ভগবানের পরে তো প্রসাদ বলে তুমি ওটা খেয়ে নেবে। আমি এরকমও দেখেছি ভগবানকে ডায়াবেটিক সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়েছে। আমি যখন জিজ্ঞেস করেছি আপনি সুগার ফ্রি সন্দেশ দিয়ে ভগবানকে, না ম্যাম ওই তো পুজোর পরে তো ওগুলো আমাদেরকেই খেতে হয়, আর আমাদের তো সুগার আছে, ওই জন্য ওই মিষ্টিটা আমরা ওই জন্যই ওই মিষ্টি দিই। কেন ওই মিষ্টিটা আমি যদি ভগবানকে উৎসর্গ করি, ভগবানকে দিয়ে যদি মনে করি যে ঠিক আছে ওটা আমি খাবো না, বা আমি ভগবানকে নিয়ে আমি জলে নিবেদন করে দেবো, কিন্তু না, আমাদের লোভ, কারণ মিষ্টিটা তো আমাকে খেতে হবে, আর আমার তো সুগার আছে, না সুগার ফ্রি মিষ্টি দিয়েই পুজোটা করে নি। একদমই না। তোমার যদি ক্ষমতা না থাকে, ভগবানকে 1 গ্লাস জলে তুলসী পাতা দিয়ে দিয়ে দাও, কিচ্ছু লাগবে না, ভগবান ওতেই তুষ্ট হবে। তুমি 11বার তুমি দুব্য নিয়ে, ওই যে দুব্য দিয়ে বান্ডিল করে না ওরকম, ওই রকম তুমি তৈরি করে অর্ঘ্য তৈরি করে গণেশের কাছে দাও। এরকম ভাবে করো, দেখবে তোমার তত্তর তত্তর করে, তোমার কোনো পান্না পড়তে হবে না, তুমি তত্তর করে তোমার ব্যবসা শ্রীবৃদ্ধি হয়ে যাবে। এই জায়গাগুলো হবে। কিন্তু কিছু কিছু জায়গাতে, যেমন হচ্ছে ধরো তোমার ব্যবসার জায়গাতে উন্নতি হচ্ছে না, তুমি অনেক কিছু করছো,
দেখা যাচ্ছে যেটা যে তোমার বুধের জায়গাটাতে তোমার মারাত্মক রকমের কিছু না কিছু একটা প্রবলেম আছে, যার জন্য কিন্তু তোমার বিজনেসের জায়গাটা ডাউন হয়ে আছে। তাহলে ওই বুধের জায়গাটা ইনহ্যান্স করার জন্য অ্যাস্ট্রোলজার কি করে পান্না পড়ে নিন। হ্যাঁ, পান্না পরে নিন, আপনার খুব ভালো হবে। আচ্ছা, পান্না পড়তে পারছেন না, এমারাল্ড পরে নিন। পান্নার সাব স্টোন যেটা, এমারাল্ড তো একটু কম দাম, ওটা পরে নিন। এরকম অ্যাস্ট্রোলজাররা বলে, বা আমরাও বলি। অনেক সময় আমি কাউকে স্টোন প্রেসক্রাইব করি না, হুম, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ক্লায়েন্টরা, তারা অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম, স্টোন দিল না তো, এ কেমন অ্যাস্ট্রোলজার? ম্যাম, কোনো স্টোন আমাকে লাগবে না? তখন আমরা বলি হ্যাঁ লাগবে, আপনি স্টোন পরবেন, তখন লিখে দিই, এবার নিয়ে নাও বাইরে থেকে, তোমার দায়িত্ব। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এরকম ভাবেও কাজ করা যায়। ম্যাম ধরুন কারো বিজনেস খুবই ভালো চলছে হুম এবং আমরা দেখেছি যেরকম আমার মারওয়ারিজ হোক বা হুম গুজরাটি হোক, ওরা বিজনেস ভালো থাকার সময় পর্যন্ত ওনারা এই ধরনের রিচুয়ালসগুলো পালন করে যাচ্ছে। একদম। আমাদের মধ্যে অনেকে আছে যারা মধ্যবিত্ত ঘরের, বা আমি বলবো যারা নিম্ন মধ্যবিত্ত, হুম তারা কি করে যে আমি পুজোটা করলাম, আমি 1 মাসের মধ্যে যদি না পেলাম তারপর দিয়ে আর পুজোটা করে না না, তারা। ধৈর্য নেই তো। তো ম্যাম ধরুন যারা সত্যি ভালো বিজনেস করতে চাইছে, হুম সেটা তো আপনি বললেন। হুম আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন যাদের ভালো বিজনেস চলছে অলরেডি, হুম তারা কি করবে? হ্যাঁ, তো করো না, কন্টিনিউয়েশন রাখো। তারা হ্যাঁ, করবে তারা? করে যাও, আরো ভালো। কেউ, সবাই তো না, চায় তারা আমার। করছে না, না ধরুন, হ্যাঁ, ধরুন আমি আমি আমার কথা বলছি, বা হুম আমার একটা এবিসিডি একটা পার্সন এবিসিডি আছে, কেউ একজন, কেউ হ্যাঁ। একজন, তার বিজনেস রমরমা চলছে, হুম একদম ফ্যান্টাস্টিক চলছে। হুম সে চাই যে আমি আরো উন্নতি করি। হ্যাঁ তখন তারা যদি এই ধরনের পুজো করে, হ্যাঁ, তো সেই জিনিসটা ডাবল হয়ে যেতে থাকবে। অবশ্যই। শ্রীবৃদ্ধি এমনিতেই তো বলে গণেশজি তার শ্রীঋদ্ধি হুম। সিদ্ধি, দেখবে মারোয়ারিদের বাড়িতে এন্ট্রিতে ঢোকার ঋদ্ধি সিদ্ধি সাইন থাকে। তো তারা বিজনেসে থাকবেই, এবং বিজনেস একটা এমন জায়গা যে আজকে তোমার 10 টাকা আসছে, তখন তোমার মনে হবে কালকে যদি 20 আসে, মন্দ কি? হ্যাঁ, তো তারা কিন্তু ওখানেই তাদের ইন্টেনশনটা ইনপুট করবে, ভগবানকে ডাকবে। তো ডাকো না, ভালো তো, কোথাও একটা তোমার মন মাইন্ডটাকে তুমি কনসেন্ট্রেট করেছো। আর আমাদের এই কনসেন্ট্রেশনটা পাওয়ার জন্য আমরা, মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে যেটা হচ্ছে, যে তুমি ব্ল্যাঙ্ক একটা ঘরে বসে তুমি কখনোই মেডিটেশন করতে পারবে না, মানে ঠাকুরকে ইয়ে করতে পারবে না। আমাদের হচ্ছে একটা মূর্তি চাই, যার দিকে তাকিয়ে বলবো মা এটা আমাকে, এটা দাও মা, আমাকে ওটা দাও মা, আমার বরের চাকরি দাও মা, আমার ছেলের একটা বিদেশে পড়াশোনার ব্যবস্থা করে দাও মা, আমার মেয়েটার যেন ভালো বর হয়। ওই মূর্তিটা না হলে পরে আমরা কনসেন্ট্রেট করতে পারছি না। আমরা ভীষণ মূর্তিতে বিশ্বাসী। আমরা মূর্তি, মা দুর্গা আছে মানে ভীষণ পাওয়ারফুল একটা, হ্যাঁ সত্যি মা দুর্গার মতো পাওয়ারফুল মানে সত্যি হয় না। আমরা কালী মানি, কিন্তু মা দুর্গা মানে এত পাওয়ারফুল, উচ্চাটনের কাজের সময় কিন্তু মা দুর্গার মন্ত্র যদি আমরা উচ্চারণ করি, বা সেটার অনেক রকম প্রসেসিং আছে, করি, তাহলে কিন্তু ভীষণ রকম ভাবে উচ্চাটনের কাজ করে। এবং আরো আছে বশীকরণের জন্য মা দুর্গার মন্ত্র, দারুণ কাজ করে, দারুণ দারুণ কাজ করে। আরেকটা জিনিস যেটা রেমেডি বলছি, বলছেন? মারাত্মক কাজ করে, মারাত্মক, মানে মানুষকে একদম হিলিয়ে রেখে দেবে, কিন্তু তোমাকে ঠিক ঠিক ভাবে করতে হবে। খেলা করলে, মা দুর্গার মন্ত্র নিয়ে খেলা করলে কিন্তু তোমাকে শেষ করতেও কিন্তু ছাড়বে না। আরেকটা জিনিস তোমাকে বলছি, ধরো কোনো এই বাড়িতে মারণ রোগে আক্রান্ত, অবশ্যই প্রথমে ডাক্তারের কাছে যাবে, ওষুধ খাবে, ট্রিটমেন্ট করাবে, সাথে সাথে অথবা দেখা যাচ্ছে মারাত্মক অভাব, মানে একদম ডাউন পুরো, মানে দেখা গেছে এরকমও, গতকাল রাতেও এরকম এসছে যে মানে স্বামীর অনেক ওই ব্যবসা বাণিজ্য ভালো ছিল, এ ছিল, এখন সেই ফ্ল্যাট বিক্রি করে দিতে হচ্ছে, মানে এমন অবস্থা। এইরকম কিছু পজিশনে হ্যাঁ আছে, নিজের বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে, নিজের ফ্ল্যাট বিক্রি করে দিতে হচ্ছে, কাবলিওয়ালার কাছ থেকে টাকা নিয়েছে, এরকমও কেস আছে। বাটকে আপনার আছে, মনে হয় না যে এগুলো কর্মফলের জন্য হয়? কর্মফল তো কিছু আছেই। তুমি এমন খরচা করেছো যে কাবলিওয়ালার কাছ থেকে তোমাকে টাকা নিতে, মানে অর্থ যখন এসেছে তখন তুমি তাকে মানে দিশাহীন ভাবে তুমি খরচা করেছো, তাকে সম্মান দাওনি অর্থকে। জানো তো, এমনি আমাদের হিন্দু শাস্ত্রতে আছে লক্ষ্মী বড় চঞ্চলা, হ্যাঁ তাকে ধরে রাখতে হয়।
মা লক্ষ্মী বড় চঞ্চলা, যখন এসছে তাকে আমরা ধরে রাখতে পারিনি। আর গিয়ে তুমি দেখো যে কটা ডেস্ট্রয় আছে তার পিছনে এইরকম কোনো কেস হিস্ট্রি থাকবে। প্রচুর মদ খেয়ে পয়সা উড়িয়েছে, তারপর নানান জায়গায় ফুর্তি বেড়াতে গেছে, দামি দামি পোশাক, দামি দামি গাড়ি, দামি হোটেলে থাকা, মানে ল্যাভিশলি। কোত্থেকে করছে? ওই জমানো সঞ্চিত অর্থ থেকেই তো করেছে। কি দরকার তোমার অতটা করার? যদি ভবিষ্যতে গিয়ে আমাকে কাঁদতে হয় তাহলে কেন আমি ওরকম করব? সেই মুহূর্তে তো মানুষ ভাবতে পারে না, সেই মুহূর্তে ভাবে আমার কাছে এত টাকা আছে, আমার থেকে বড় লোক কেউ নেই। হ্যাঁ, তো যাই হোক, সেই ক্ষেত্রগুলো আলাদা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভীষণ স্ট্রাগল করছে, প্রচুর স্ট্রাগল করছে, স্ট্রাগল করতে করতে উঠছে, সত্যি সেখানে কিন্তু ঈশ্বরও দেখে যে না, এ কিন্তু সত্যিই কষ্ট করছে, একে সাহায্য করা যায়। তো এই যে স্ট্রাগল করতে করতে কিন্তু দেখা যাচ্ছে যে ঠাকুর আমার তো কিছু পাচ্ছি না করতে, হ্যাঁ, সেই রকম কেসগুলোতে তুমি সকালবেলা স্নান করে উঠে পুজো করে তারপরে তুমি বাড়িতে দুর্গা মন্ত্র চালিয়ে দাও। হ্যাঁ, বাড়িতে মিউজিক সিস্টেম হোক, রেডিওতে হোক, রেডিও তো আর এখন নেই, যে কোনো কিছুতে এখন তো ঘরে ঘরে স্মার্টফোন, তাতে তুমি দুর্গা মন্ত্র চালিয়ে দাও, দেখবে। এবং সেই মানে যেটা চালাবে সেই সিস্টেমটা তোমাকে সাউথের দিকে রাখতে হবে, বুঝলে? সাউথের দিকে, তুমি দক্ষিণ দিকে, কারণ হচ্ছে দক্ষিণ আমাদের শক্তির দিক, দক্ষিণ হচ্ছে শক্তির দিক, সেই দক্ষিণ দিকে তুমি মিউজিক সিস্টেমটা রাখো বা তোমার মোবাইলটা রেখে, মানে যখন ওই মন্ত্রটা চলবে, সেই মন্ত্রটা যতক্ষণ চলবে ততক্ষণ তুমি ওই জিনিসটা তুমি দক্ষিণ দিকে রেখে দাও। দিয়ে তারপরে তুমি তোমার বাড়িতে কাজ করো। যদি তোমার মনে হয় ওরে বাবারে কানে লাগছে এই মন্ত্র এরকম, একদম সাউন্ড কমিয়ে দাও, কিন্তু চালাও। দেখবে তুমি অটোমেটিক্যালি তোমার বাড়ির মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন অলরেডি ঘুরছে। কিন্তু তুমি দিনান্দিন দেখবে না, আফটার 21 days তোমার মনে হবে দিনের দিন কিছুই হয় না। না, দিনাদিন কিচ্ছু হয় না। তুমি পাথর পড়লে তোমাকে একটা, যতই তুমি দামি পাথরের পড়ো না কেন, তো 90 দিন তো তোমাকে এমনি অপেক্ষা করতে হবে। 90 দিনের আগে তো পাথর কথা বলবে না। ঠিক সেরকমই। কিন্তু তুমি যদি এক নাগাড়ে, মানে বাড়িতে, তোমার বাড়িতে যদি মা কালী থাকুক, তোমার বাড়িতে যদি যেই দেব বা দেবী থাকুক, কোনো শক্তি থাকুক, শক্তি সবার বাড়িতে একটা না একটা মা কালীর ছবি বা তারা মায়ের ছবি বা দক্ষিণা কালী, ভবতারিণী, কারোর না কারোর আছেই। তো সেই প্রত্যেক দিন স্নান করে উঠে যদি সংকল্প নিয়ে যে আমি 21 দিন টানা করবো, তুমি একটা ছোট্ট হাভানের একটা ট্রে কিনে নিলে, তার মধ্যে তুমি ইয়ে ওই ধূপ জ্বালিয়েই করো না, ধূপ জ্বালিয়ে এরকম যে কাপ ধূপগুলো পাওয়া যায়, সেই কাপ ধূপ ওর মধ্যে জ্বালিয়ে রেখে স্নান করে উঠে পরিষ্কার একটা আসনে বসে তুমি দুর্গা মানে সপ্তশতী যে সুক্তম আছে, দুর্গা সুক্তম আছে, তারপরে সপ্তশতী আছে, অনেক কিছু আছে পাওয়ারফুল মন্ত্র, সেইগুলো তুমি ওই মানে হোমাদটা নিয়ে, হোমাদও এখন মার্কেটে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি বলবো এই দশকর্মা দোকানে যে হোমাদগুলো, ওগুলো কাঠের ভুসি ছাড়া আর কিছু দেয় না, ওগুলো কিনো না, ওর মধ্যে কিচ্ছু থাকে না। বেশ এক কাঁড়ি তোমাকে কিলোখানে কাঠের ভুসি দেবে আর হচ্ছে কালো তিল দিয়ে দেবে, এছাড়া আর কিছু থাকে না। কিন্তু সুন্দর করে হোমাদটা তৈরি করে সেই হোমাদটা দিয়ে তুমি মৃগ মুদ্রায় তুমি তার মধ্যে সোহা করো, মুদ্রা আছে, তুমি এমনি খাবলা করে নিয়ে এমনি করে দিয়ে দিলে ওটা হবে না। এগুলোর এক একটা সিস্টেম, সবকিছুর একটা সিস্টেম আছে। তুমি রাতে ঘুমের ওষুধটা যদি ব্রেকফাস্টের পরে খেয়ে নাও, তুমি তো ঘুমিয়ে পড়বে, সারাদিন গেল পাটে। তো ঠিক সেরকমই তুমি সুন্দর করে হোমাতে, হোমাতটা কি, হোমাতটা হচ্ছে তুমি যাকে পুজো করছো তার খাবার, হোমাদ অ্যাকচুয়ালি তার খাবার, তাকে তুমি দিচ্ছ সেই দেব বা দেবীকে। আজকে তোমাকে আমি বাড়িতে নেমন্তন্ন করলাম, করে কৌশিক এসছে তো একটা কোনো রকমে দিয়ে দিই, হ্যাঁ, তো তোমার কি ভালো লাগবে? তুমি বাড়িতে এসে বলবে ম্যামের বাড়িতে গেলাম, ম্যাম কি খাওয়ালো, তো আর কোনোদিন যাবোই না ম্যামের বাড়িতে। ঠিক এই ব্যাপারটাই, হোমওয়ার্কটাকে সুন্দর করে করতে হয়, তৈরি করতে হয়। হ্যাঁ, আমি যখনই হোমে বসি আমি হোমওয়ার্ক কিন্তু বাইরে থেকে কিনি না, আমার হোমওয়ার্ক পুরো তৈরি করি আমি নিজে। এবং সেই হোমওয়ার্ক যখন জ্বলবে না, তোমার আশপাশে গন্ধ, তোমার পাশের বাড়িতেও গন্ধ চলে যাবে, এত সুন্দর গন্ধ বেরোবে। এবং সেই সংকল্প করো 21 দিন যে মা আমি এই
পাঠ শুরু করলাম, আমার নামেই গোত্রই, সংকল্প ছাড়া কোনোদিন কোনো কাজ হয় না। সংকল্প করে তারপর তুমি পুজো স্টার্ট করো, এবং প্রত্যেক দিন ওই সময় তুমি একটা আসন পেতে বসবে। আর যখনই তুমি দুর্গা বা কালী বা তোমার চণ্ডী যাই করো না কেন, তার লাল টিকা টেনে লাল আসনে বসতে হয়। হ্যাঁ, এবং ওই আসনটা কিন্তু শেয়ারেবল না, যে তুমি এখন বসে ওই আসনে পুজো করলে সন্ধেবেলা তোমার বাবা ওই আসনে বসে জব করে চলে গেল, দুপুরবেলা তোমার মা ওই আসনে বসে ঠাকুরকে খেতে দিল, হবে না কিন্তু। ওই আসনটা একদম পার্সোনাল তোমার, ওই আসনটা পুজো করে তুমি তুলে রেখে দেবে, আবার পরদিন তুমি ওই আসনটা পেতে বসবে। একটা সিস্টেম আছে কৌশিক। চট করে এই যে তন্ত্র 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 করে সব লাফা ঝাপা করছে, এই করে দেবো, এই করে দেবো, সেই করে, এভাবে হয় না তন্ত্র। তন্ত্র করতে গেলে নিজের মন শুদ্ধি, নিজের বাক্য শুদ্ধি, এগুলো করতে হয়, মানে শরীর শুদ্ধি, চক্রাটাকে ঠিক একদম। রাখতে হয়। আমার আত্মাকে শুদ্ধি, আত্মা শুদ্ধি হচ্ছে সব থেকে। আমি যদি নিজেই নোংরা মনের হই, তাহলে আমি কি করে ভালো কাজ করব? আমার বাইরেটা যতটা সুন্দর হবে, আমার ভেতরটাও ততটা পরিষ্কার হতে হবে। আর আমরা জানি কি, আমরা স্নান করলাম, শরীর পরিষ্কার হয়ে গেল, হ্যাঁ, কিন্তু আমার আত্মাটাকে কি করে পরিষ্কার করব? সেটারও পদ্ধতি আছে, জপ, গুরুমন্ত্র জপ। সেটা করলে পরে সোল ক্লিন হয়। তুমি বলবে এই যে বামা খাপা, শ্রী শ্রী বামা খাপা, ওনারা তো শ্মশানে পড়ে থাকতেন, হ্যাঁ, ওনারা তো স্নান টানের বালাই ছিল না, কিন্তু ওনারা মন্ত্র জপ করতেন, পারতেন না কোন কাজ, স্বয়ং মাকে জাগিয়ে তুলেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর, আমরা যারা বলি রামকৃষ্ণদেব, উনিও তো মাকে, উনি বিশ্বাস করেছিলেন যে মানে ওই মূর্তিতে শরীর আছে, মাকে খাবার খাইয়েছিলেন। হ্যাঁ, তো এই মানে এই জায়গাটা না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। একদমই ঠিক। হ্যাঁ, তুমি রামকৃষ্ণদেবকে অনেকে বলেছে দূর, ও তো পাগল, পাগলের মতো বক বক করে। কিন্তু ম্যাম কোনো না কোনো জায়গা থেকে ম্যানিফেস্টেশন বলেও একটা কথা আছে। অবশ্যই এবার এই ম্যানিফেস্টেশনটা যে কতটা সত্যি হতে পারে, আমরা 100%। কিন্তু এই বছরে কিন্তু দেখতেও পাচ্ছি। একদম ঠিক আছে, একদম। আমি অনেককে বেশি বিশ্লেষণ আমি না, করতে পারবো না, দরকার নেই। কিন্তু মানুষের ভেতর না যে যে ভাবে যে মানুষের কাছে ব্যাপারটা কি, যে এখন না শর্টস আর রিলস এর একটা হ্যাঁ যুগ। হ্যাঁ হ্যাঁ আমি এই করবো তো এই চাই আমি ফল। হ্যাঁ মানে আমি এখন যদি ক্লিক করি গুগলে যে আমি এইখানে যেতে চাই, হ্যাঁ সঙ্গে সঙ্গে যেমনি হ্যাঁ দিয়ে দিচ্ছে হ্যাঁ, তুরন্ত অ্যাকশন। তুরন্ত, মানে ফাস্ট ঝাটাং ফুডের করে। জামানা হ্যাঁ এখন, একদম। ফাস্ট কিন্তু ফাস্ট। সেইটা কিন্তু সেটার সাথে আধ্যাত্মিকতার কিন্তু মিল নেই। এটা না, যারা সেটার বোঝে, সাথে আধ্যাত্মিকতার যারা মিল নেই। আপনাকেও এরকম কাজ যারা করাচ্ছে, তারা বলছে 21 দিন পর আপনি বলছেন, বা 3 মাস হুম পর বা 4 মাস পর, হুম, তার আগেই 10 বার কল করে যাচ্ছে যে হ্যাঁ, ম্যাম কেন হলো না, ধৈর্য কিছু নেই, হচ্ছে না, কিছু ম্যাম হচ্ছে না, জানেন কিছু তো দেখতে এরকম পাচ্ছি হচ্ছে না। না। হ্যাঁ, একটু ধৈর্য করে থাকতে হবে, আর সিস্টেমটাকে তোমাকে ঠিক ঠিক ফলো করতে হবে। না করলে তো অসম্ভব, কোনো কাজই অসম্ভব। দাঁড়ায় না এখন হ্যাঁ, তো। একদম একদম অসম্ভব। মানে অনেক কিছু আছে এখানে, দেখো এই অকাল্টিজমে না, যেখানে মানে কি বলবো, যেখানে লজিক কাজ করে না, সেখানে ম্যাজিক কাজ করে। তুমি তন্ত্র জায়গাটাই হচ্ছে তাই, তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, কেউ আমার মাথার ওপরে আছে, বা কেউ আছে। এই যেমন আমরা ধরো পুরী ধাম, শ্রী জগন্নাথ ধাম বলতে আমরা যেটা বুঝি, জগন্নাথ দেবের মন্দিরে, পুরীর মন্দিরে অনেক মিরাকেল মিরাকেল ঘটনা আছে, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। যদি তুমি পারমিশন দাও, আমি তাহলে একটা শেয়ার নিশ্চয়ই করি। নিশ্চয়ই। জগন্নাথ মন্দিরে বহুকাল আগের কথা বলছি, যে বাবা তো ওরম কলসি কলসি জলে স্নান করতেন। তো একটা জায়গা থেকে জল আসতো, সেই জায়গা থেকে জল আসতো, স্নান করতেন। এবার এরকমই মন্দির বন্ধ হচ্ছে, বাবা স্নান করবেন। তো এরকমই পাশের গ্রাম থেকে খুব গরিব একজন, সে এসছে, সে খুবই গরিব, দিন আনে দিন খায়। সে একটা পুটুলির মধ্যে তার সারাদিনের খাবারটা নিয়ে এসেছে, আর তার বাগানের কিছু গাছ থেকে গন্ধরাজ ফুল আছে না, সাদা গন্ধরাজ ফুল, সেই গন্ধরাজ ফুল নিয়ে এসেছে সে বাবার জন্য। কিন্তু তখন ওই পান্ডারা এত চেঁচামেচি দৌড়োদৌড়ি, তারপরে আরো যারা যাচ্ছে পুজো দিতে, বাবার জন্য দামি দামি মিষ্টি, ফল, তুলসীর মালা সবকিছু নিয়ে যাচ্ছে, যে বাবাকে নিবেদন করবে, পুজো দেবে। আর পান্ডারাও সেটা নিচ্ছে, পুজো দিচ্ছে সব নামগত দিয়ে। এবার এই এত আড়ম্বরতার মধ্যে না, ওই
যে গরিব যে লোকটা পাশের গ্রাম থেকে এসেছিল, সে সাহস পায়নি যে পান্ডাদের সামনে গিয়ে, বাবার সামনে গিয়ে ওভাবে দাঁড়াবে। সে কি করেছে, মন্দিরের পিছনে, বাবার মন্দিরের পিছনে একটা কোনায় গিয়ে চুপ করে বসে অঝোরে কাঁদছে, অঝোরে কাঁদছে যে বাবা আমি তোমার জন্য ফুল এনেছি, কিন্তু আমি তো কিছু আনতে পারিনি, আমার তো ক্ষমতা নেই তোমাকে দেওয়ার মতো, আমি কিছু আনতে পারিনি, তাই আমি লজ্জায় আমি যেতে পারলাম না বলে খুব কাঁদছে। এবার পান্ডারা দরজা বন্ধ করে, এবার ওই পিছনের একটা ভেতরে কুঠি আছে, কোঠারি, সেইখান থেকে জল ঢোকে হুম, কলসি কলসি হুম। করে বাবার স্নানের। এইবার সেই বাবার মাথায় ঢালা হয় এবং তারপরে বাবাকে মুছিয়ে টুছিয়ে দিয়ে বেশ পরানো হয়, পোশাক পরানো হয়। পান্ডারা দেখছে, কয়েকজন পান্ডা, সীমিত পান্ডাই থাকে যার যেরকম দায়িত্ব, সেই পান্ডারা দেখছে যে বাবার গা থেকে প্রচুর জল পড়ছে, মানে বাবার গা থেকে টপ 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 করে প্রচুর জল পড়ছে, আর ওই জলের মধ্যে একটা ভীষণ সুন্দর গন্ধরাজ ফুলের গন্ধ ওইখানে। তখন পান্ডারা অবাক হয়ে যায় যে এখনো তো আমাদের ঘোড়া ঢোকেনি, ঘরে তো, মন্দিরের ভেতরে তো ঘোড়া ঢোকেনি এখনো, তাহলে বাবার গা ভিজলো কি করে, এত ভিজছে কি করে, মানে মাথা থেকে জল পড়ছে, হাত থেকে জল পড়ছে, বাবার শরীর থেকে জল পড়ছে। তো সেই জায়গা থেকে টপ টপ করে জল পড়াতে যে ব্যাপারটা কি হচ্ছে, আর এই জল যে যা পড়ছে, সেই জলে একটা অদ্ভুত গন্ধ, কি করে এটা সম্ভব। জল, তখন পান্ডারা ওই যখন জল আসলো তখন বন্ধ করে দিয়েছে, দিয়ে বলছে কি হলো এটা, হ্যাঁ তাহলে নিশ্চয়ই কিছু আমাদের ভুল হয়েছে, তা না হলে পরে এটা কি করে হয়, এরকম কিছু। তো তখন পান্ডারা ভীষণ কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, যে এরকম হচ্ছে, কি হয়েছে দেখ, এবার দৌড়োদৌড়ি হতে হতে তখন এরকমই একজন পান্ডা, সে ওই মন্দিরের পিছন দিয়ে যেতে গিয়ে তখন দেখছে যে ওই মানে ভিখিরি গোছেরই আর কি, ওরকম একটা লোক বসে খুব কাঁদছে। তখন আর বলে, আর ওই কোলের মধ্যে একটা কোচার মধ্যে অনেক গন্ধরাজ ফুল। তখন ওই লোকটাকে এসে বলে যে তুমি কে, তুমি এখানে বসে কাঁদছো কেন, কি হয়েছে? তখন বলছে না আমি কাঁদছি না, আমি চলে যাচ্ছি, মন্দির বন্ধ হয়ে গেছে তো আমি চলে যাচ্ছি। বলে না না তুমি বলো কেন কাঁদছো। তখন ওই লোকটা বলে যে আমি তো বাবার জন্য কিছু আনতে পারিনি, আমার পয়সা নেই, তো আমি বাবাকে একটু ফুল নিয়ে এসেছিলাম আমার বাগানে, সেই ফুলটা বাবাকে দিতে চাই, তো কিন্তু সেটা হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। তখন তাকে হাত ধরে টেনে নিয়ে এসে মন্দিরের ভেতরে ঢুকিয়ে বলে দাও বাবাকে ফুলটা। মানে ওই মানে ভিখিরি তখন সে মানে আরো হা হুতাশ করে কেঁদে যে বাবা ওর ফুলটাই নিয়েছে এবং ওর চোখের জলে বাবা স্নান করেছে, যে জলেতে ওই ফুলের গন্ধ। এই জায়গাটা হয়তো অনেকে ভিডিও শুনে বলবে ঢপবাজির গল্প, পাও না কোথাও। তো মানে এখানে আমার অডিয়েন্সকেও বলা, যদি জগন্নাথ ধামের মিরাকেল কিছু গল্প আছে, তারা যদি সার্চ করে তার মধ্যে এই গল্পটাও আছে, এবং এটা গল্প না, এটা ঘটনা, এটা ঘটনা। যদি একটু পুরনো দিনের বই খাতা ঘাটা যায়, দেখা যায়, তাহলে এরকম বেশ কিছু বিস্ময়কর, ওই যে বিশ্বাসে মিলায় বস্তু হুম। তর্কে বহুদূর, আমরা কিন্তু এখনো বিশ্বাস করি যে আহ, জগন্নাথ মন্দিরে কোনো কিছু বলে আসলে কিন্তু সেই কাজ হয়, হবেই হবে। মানে এটা আমি নিজে আহ, আমি নিজে তার মানে উপলব্ধি করেছেন। একদম জগন্নাথ তো ধামে মাঝে, গিয়ে। মাঝে না আমাদের কি হয়, এমন হয়ে যায়, ভাষা তো হারিয়ে যায়। অবশ্যই কিন্তু আমি কি বলে আমি নিজের ফিলিংটাকে এক্সপ্রেস করব সেটাও আমি পাই না আমরা। পারা যায় না। কিন্তু সত্যি পুরীতে আমিও গেছি। হুম, আমিও দর্শন করেছি। ওরকম যে একটা ওয়েভ, আমারও ভাষা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে একটা আবহাওয়া বলতে গেলে আবহাওয়া, হ্যাঁ, অস্বাভাবিক। অস্বাভাবিক, ওটা অস্বাভাবিক, যারা পেয়েছে তারাই জানে, যারা আজকে দেখছে। একদম, আ থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে এত সুন্দর করে শেয়ার করার জন্য। আমরা একেবারেই শেষের দিকে আছি ম্যাম। একদম। কিছু বাকি আছে? কিছু কি কথা আপনি বাকি বলতে চান? আছে বলতে দেখো, যখন জগন্নাথ ধামের কথাটা হচ্ছে, তখন আমি একটা কথা বলি, আমি কোনো এক পডকাস্টে আমি বলেছিলাম যে ওই যে মাথার উপরে ধ্বজা যেটা ওড়ে না, হুম, ওই ধ্বজার কাপড়ের একটা টুকরোও যদি তুমি তোমার সঙ্গে হুম, রাখো বা হুম, না হুম, হওয়া সেটা কিন্তু ক্লিক করবে। হুম, তো ওই ধ্বজার কাপড় আমার কাছে ছিল, আছে, এখনো আছে। তো আমাকে একটা ফোন আসে আমার কাছে অনেকদিন আগে যে ওই ধ্বজার কাপড় একটু দেবেন ম্যাম আমাকে। তাহলে নিশ্চয়ই,
কেন দেবো না? আমি কে? সে তো ভগবানের কাছে চেয়েছে, আমি না হুম। বলার কে? তো আমি দিয়েছি, এবং তার বিশ্বাস, তার একটা বড় কাজ তা পড়ার পরে হয়েছে। আরো একটা মানে ছোট্ট একটা ইয়ে বলছি, যে এই যে আমরা পুরীর মন্দিরে গিয়ে ওই চৌকাঠের ওখান থেকে না উকি মারি, বাবা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, একটা চোখ দেখলাম, আবার একটুখানি দেখলাম, হুম, হুম, হুম। মুকুটটা একটুখানি দেখলাম, তাতেই জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ করলাম আমরা। ঠিক এই একই জিনিস, তুমি যখন ওখানে দাঁড়িয়ে তুমি উকি মারছো, জগন্নাথও কিন্তু তোমাকে দেখার জন্য তখন সেও ছটফট করে। এই কথাটা মানে ওই যে আবারও বলছি, তুমি বিশ্বাস করলে ভালো, না করলে কিছু করার নেই। এই কথাটা ওখানকার একজন মেন পুরোহিত আমাকে বলেছিলেন, যে তুমি মা ওখানে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছো, জগন্নাথও কিন্তু তোমাকে দর্শন করার জন্য উকিঝুঁকি মারছে। দুজনের মেলবন্ধন হওয়াটা যে কতখানি, তখনই তুমি বুঝবে। তুমি সেই যে জগন্নাথের দৃষ্টিও তোমার ওপর পড়লো, এটা তুমি এই মন্দিরে থেকেই বুঝে যাবে। তোমাকে হোটেলে গিয়ে বুঝতে হবে না, বা তোমাকে বাড়ি গিয়ে বুঝতে হবে না, সত্যিই কিন্তু কৌশিক, একদম। তুমি ওই বাবার চৌকাঠে গিয়ে, আমার গায়ে দেখো কাটা দিয়ে উঠছে, বাবার চৌকাঠে গিয়ে যখন তুমি দাঁড়িয়ে জগন্নাথ দেবকে তুমি দর্শন করে কিছু যদি বলো অন্তর থেকে, তোমার কিচ্ছু নিয়ে যেতে হবে না। তুমি তুমি কি নিয়ে যাওয়ার মালিক? তুমি, তোমার কাছে কতটুকু ক্ষমতা আছে, সে দিচ্ছে বলেই তুমি নিয়ে যেতে পারছো একটা মালা। হুম। তো এই বাবাকে তুমি অন্তর থেকে বলো, বাবা আমি এসেছি তোমার কাছে তোমার দর্শন করতে। ইনফ্যাক্ট লিটারেলি আমরা যখন ভীষণ আবেগপ্রবণ হয়ে যাই ঈশ্বরের কাছে গিয়ে, কিন্তু আমরা কিছু চাইতে পারি না, হাঁ করে তাকিয়ে থাকি যে তুমি এত সুন্দর দেখতে, তখন আমরা বুলি হারিয়ে ফেলি, ভাষা হারিয়ে ফেলি, আমরা বলতে পারি না। তো ওই যে ব্যাপারটা, এটাই ঈশ্বর, এটাই ভাব, এটাকেই ভাব বলে। হ্যাঁ, এই যে শ্রী চৈতন্য কথামৃততে তুমি পাবে ভাব। হ্যাঁ, শ্রী চৈতন্যদেব ভাবে সবসময় মানে বিভোর থাকতেন শ্রীকৃষ্ণের ভাবে। তো শ্রীকৃষ্ণের ভাব, এই যে ভাবটা, মানে আমরা এই যে যখন ইস্কনে যাই, আমি খুব ইস্কনে যাই, হ্যাঁ, তো কারণ আমি কৃষ্ণকে ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে, উনি আমার ভালো লাগার একটা জায়গায়। তো ওই যে আমি ইস্কনে যখন যাই না, আমি রাধা কৃষ্ণকে একসাথে দেখলে মানে অনেক কিছু ভেবে যাই, যে তোমার কাছে যাচ্ছি, তুমি আমাকে এটা করে দিও প্লিজ, এরকম। তো তখন সেই মুহূর্তে হারিয়ে যাই। মানে এত সুন্দর ওখানকার কীর্তন, এত সুন্দর ওখানকার মন্ত্রোচ্চারণ, এত সুন্দর ওখানকার ধূপের গন্ধ, এত সুন্দর ফুলের গন্ধ, মানে হোল অ্যাম্বিয়েন্সটা ওখানে এত সুন্দর। তখন যে কি চাইতে এসছি সেটাই ভুলে গিয়ে হাঁ করে কৃষ্ণ দেখে, এত সুন্দর, এত অ্যাট্রাকটিভ ড্রেস কৃষ্ণের, মানে ওইটা দেখেই তখন পাগল হয়ে যাই আর কি। তখন মনে হয় না যে বাবা আমি তো এটা চাইলাম না, কিন্তু কৃষ্ণ কিন্তু বুঝেই গেছে যে আমি কি চাইতে এসেছি ওখানে। মানে তুমি যদি মনে করো না যে আমি অমুক জায়গায় গিয়ে পেয়েছি, আমি তমুক জায়গায় গিয়ে পেয়েছি, পাবে তো নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। ধামের একটা মাহাত্ম্য আছেই, তা আছেই। না হলে কোটি কোটি লোক প্রত্যেক দিন সেখানে যাচ্ছে কেন? হ্যাঁ, অবশ্যই আছে। তো সেই জায়গাটা, এটা হচ্ছে সম্পূর্ণ তোমার বিশ্বাসের উপরে, সম্পূর্ণ তোমার বিশ্বাসের উপরে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না। আশা করবো এই পডকাস্টটা খুব সুন্দর, আমার খুব পছন্দের হয়েছে। নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবেন সব রকম কাজের জন্য। যেরকম আপনার মনে হবে, খারাপ কাজ কিন্তু ম্যাম করে না, অনেক আগে থেকে তিনি বলে গেছেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের সাথে আছেন দেবযানী ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার। নমস্কার। একদম।